কঠিন সময় এবং এই আগামী 2 বছর আপনাকে আপনার চেয়ার আঁকড়ে ধরে থাকতে হবে। এটাই সবচেয়ে কঠিন সময় এবং এই যুগেই আমরা কিছু ছোটখাটো ঝড় ও মহাপ্রলয়কর ঘটনার সম্মুখীন হব। কুম্ভ যুগে বড় বিভাজন শুরু হবে। আমাদের টেলিপ্যাথি এবং ইথারিক দৃষ্টির প্রাথমিক সূচনা বিকশিত করতে হবে। আগত উচ্চতর কম্পনগুলো ধরার জন্য আমাদের আরো পরিশীলিত স্নায়ুতন্ত্রের প্রয়োজন। আটলান্টিয়ান যুগে আমাদের যৌক্তিক চিন্তাভাবনা ছিল না, এটা ছিল খুবই সগামূলক। আটলান্টিসের মৃত্যুর পর তাদের চেতনা বিরাজমান, তাদের জন্য আসল জীবন ছিল উচ্চতর মাত্রায়। নীল যুগে যে শিক্ষক আসেন তিনি হলেন খ্রিস্ট, কিন্তু খ্রিস্ট কোনো সাধারণ শিক্ষক ছিলেন না, তিনি ঈশ্বর সৃষ্টির প্রথম প্রকাশ। প্রতিটি যুগের একজন শিক্ষক ছিলেন এবং তিনি এমন এক সত্তা যিনি পার্থিব বিবর্তনের অংশ নন। এরা কি ভিনগ্রহের প্রাণী নয়, ভিনগ্রহের প্রাণীরা হস্তক্ষেপ করে। অন্য চরমে রয়েছে হারমোনিক শক্তি, কোনো ঈশ্বর নেই, সবকিছুই কেবল জড় পদার্থ, মানুষ এবং যন্ত্র। আরমানের মূর্ত হওয়ার কথা। এখন একটি বড় বিশ্বযুদ্ধের পর সে দায়িত্ব গ্রহণ করবে। আরমানের আগমনের জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হবে, এরপর মানুষের চেতনায় সত্যিই বড় ধরনের পরিবর্তন আসে। এটি ভয়ের স্পন্দন থেকে ভালোবাসার স্পন্দনের খুব কাছাকাছি চলে যায়। মনে হচ্ছে এই বছরের মাঝামাঝি সময় জুলাই মাসটা এমন একটা সময় যখন কিছু একটা ঘটতে চলেছে। কি হচ্ছে? বড় কিছু একটা ঘটতে চলেছে। আমি নিজেকে খুব সম্মানিত বোধ করছি, কারণ আমি আপনাকে শুরুতেই যেমনটা বলেছিলাম, আমি ইউটিউবে মাত্র 2-3 জনকে দেখি এবং আপনি তাদের মধ্যে একজন, আর তারা জ্যোতিষীয় নন। তাই আধ্যাত্মিকতার প্রতি আপনার এই অতি সাধারণ ও চাঞ্চল্যহীন দৃষ্টিভঙ্গি এবং মানুষের সাথে আপনার অত্যন্ত শ্রদ্ধাপূর্ণভাবে কথা বলার ও তাদের নিজেদের গল্প বলার সুযোগ দেওয়ার পদ্ধতি আমার সত্যিই খুব ভালো লাগে। তাই আমি রোমাঞ্চিত। আমি সাধারণত আমন্ত্রণ গ্রহণ করি না, কিন্তু আপনার ক্ষেত্রে আমি বারবার আসতে পারি, তাই আপনাকে ধন্যবাদ। ওহ, ভাগ্যিস আমি শ্যামবর্ণের আর লোকে আমার লজ্জা পাওয়া দেখতে পায় না। আপনার জন্য আমি এটা করে দেখাবো। আপনার আশীর্বাদের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এটা আমাদের জন্য সত্যি এক দারুণ ব্যাপার এবং আমি এখনই উত্তেজিত যে আপনি আবার ফিরে আসতে ইচ্ছুক, কারণ এটা আমাকে একরকম অনুমতি দেয়। আমি সত্যিই শুরু করতে চেয়েছিলাম, যদি ঠিক থাকে। আপনার কাজ প্রচুর এবং সারা বিশ্বের মানুষ, আমি সহ, এর সংস্পর্শে আসে। কিন্তু আপনি কিভাবে বড় হয়েছেন? আমি একটু বুঝতে চাই আপনি কোথা থেকে এসেছেন। আপনি গ্রামীণ বলকান, বুলগেরিয়ায় বড় হয়েছেন। আমরা একটু আগে মজা করছিলাম, কিন্তু আমি আসলে ভেবেছিলাম আপনি ব্রাজিলিয়ান। কিন্তু আপনার দাদিরা সাদা জাদু করতেন, সাদা দাড়িওয়ালা নবী, ভবিষ্যতের বিস্ময়কর ছবি আঁকতেন, যেমনটা আপনি বলেছেন। আচ্ছা, আমাকে আপনার শৈশবে নিয়ে যান। একজন মেষ রাশির ছেলে কিভাবে 35 জনের একটি জ্যোতিষ সংস্থা চালায়। আমি নিশ্চিত আমরা কোনো এক সময় সেখানে পৌঁছাবো, কিন্তু আমাকে আপনার শৈশবে নিয়ে যান। সেটা কেমন ছিল? আসলে আমি এর জন্য প্রস্তুত ছিলাম না। আমি প্রস্তুত ছিলাম বিশ্ব ভবিষ্যৎবাণী এবং এখন আপনি আমাকে অতীতে ফিরিয়ে নিয়ে গেলেন। ধন্যবাদ। আপনি আমাকে একটা কঠিন প্রশ্ন করলেন। আমি মাঠে ঘাটে ঘুরে খুব স্বাধীনভাবে বড় হয়েছি। আমার দাদা দাদি গ্রামে থাকতেন। বছরের বাকি সময়টা আমি দিনের বেলা শহরে থাকতাম। তাই আমার জীবনটা 2 ভাগে ভাগ হয়ে গিয়েছিল। গ্রীষ্মকালগুলো স্বাধীনভাবে ঘুরে বেড়ানো আর মূলত তৃণভূমির ছোট্ট বাড়ির মতো করে থাকা। কোনো বিদ্যুৎ ছিল না, জল ছিল না, শৌচাগার ছিল বাইরে, পশু, ফল আর খাবার সবকিছুই বাইরে উৎপাদিত হতো। আপনি গিয়ে তা তুলে আনবেন আর খাবেন। তাই বলতে গেলে আমি ছিলাম অনেকটা বুনো আর স্বাধীন চেতা। কিন্তু শীতকালে আমি কমিউনিস্ট বুলগেরিয়ার শহরে বাবা মায়ের সাথে থাকতাম এবং তারপর উত্তর কমিউনিস্ট বুলগেরিয়ায়, যখন পরিবর্তনের সময় চলছিল, যেখানে প্রচুর মাফিয়া ছিল। আর আমি সবসময় আমেরিকায় বিদেশে থাকার স্বপ্ন দেখতাম। কিন্তু বুলগেরিয়াতে অনেক জাদু ছিল, যা ছিল অনেকটা পৌত্তলিক দেশ, যদিও খ্রিস্টান ছিল, কিন্তু খ্রিস্ট ধর্মের সাথে মিশ্রিত এক পৌত্তলিক সংস্কৃতি। তাই সবকিছুর জন্য একটা আচার অনুষ্ঠান ছিল। সবাই ভবিষ্যৎ জানার জন্য কোনো দাদির কাছে যেত, অথবা হাতের রেখা দেখার জন্য রোমান বা জিপসিদের কাছে যেত। আর আমাদের মধ্যে আধ্যাত্মিকতার অনেক চর্চা ছিল, কারণ কমিউনিজমের সময় সমস্ত কমিউনিস্ট দেশে ধর্ম ও আধ্যাত্মিকতা নিষিদ্ধ ছিল। গির্জায় যাওয়ার অনুমতি নেই, কোনো কিছুতে বিশ্বাস করার অনুমতি নেই, আপনাকে শুধু পার্টিতেই বিশ্বাস করতে হবে। তাই সবকিছুই গোপনে চলতো। ফলে আধ্যাত্মিকতা সবসময়ই একটা দারুণ ব্যাপার ছিল। তারা এটাকে জনপ্রিয় করে তুলেছিল কারণ এটাকে দমন করা হতো। কিন্তু আমার দাদা দাদি এবং আমার পরিবারের সবাই সবসময়ই খুব আধ্যাত্মিক ও ধার্মিক ছিলাম। তারা আমাকে আরো প্রথাগত খ্রিস্টান গির্জায় নিয়ে যেত, কিন্তু সবসময় এর সাথে অপ্রথাগত খ্রিস্টান বিষয়গুলোও মেশাত। মানে, আপনি একদিক দিয়ে ক্যাথলিক অর্থোডক্স, আবার অন্যদিক দিয়ে একজন জ্যোতিষীয়। হ্যাঁ, এইখান থেকেই প্রশ্নটা আসে। এতে আমার বিন্দুমাত্র সমস্যা ছিল না এবং আমার বাবা মা একদম শুরু থেকেই আমাকে সমর্থন করেছেন।
আমাদের অনেক আধ্যাত্মিক আন্দোলন আছে যা 100 বছর আগে শুরু হয়েছিল এবং তারও আগে 1000 বছর আগে বুলগেরিয়া থেকে বোগুম বা ক্যাথারদের সূচনা হয়েছিল। আপনি যদি ক্যাথারদের কথা শুনে থাকেন তাদের সৃষ্টি সম্পর্কে আমাদের আরো বলুন। আচ্ছা, ক্যাথাররা ছিল খ্রিস্ট ধর্মের এক ধরনের অজ্ঞেয়বাদী সমাজ যারা গির্জার বিরুদ্ধে গিয়েছিল। তারা খ্রিস্টের শিক্ষার সাথে সরাসরি যুক্ত হতে চেয়েছিল এবং তারাই রেনেসা শুরু করেছিল। কিন্তু তারা বুলগেরিয়াতে শুরু করেছিল, তবে তাদের এখান থেকে বিতাড়িত করা হয় এবং তারা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে। তারা আলবিগো, অ্যালবিন, কাটার, পাটার এ পরিণত হয়। তাই তারা জ্ঞানদীপ্তি এবং রেনেসা শুরু করেছিল, কারণ তারা শুধু এটাই চেয়েছিল যে নারীরা সমান হবে, প্রত্যেককে পড়াশোনা করে শিখতে হবে এবং পড়তে ও লিখতে হবে। এটা অনেকটা আধুনিক বিশ্বাসের মতো ছিল যে প্রত্যেকের সমান অধিকার আছে এবং তারা একটি সম্প্রদায় একসাথে বসবাস করত। মজার ব্যাপার হলো এটি কিছুটা সাম্যবাদী ছিল, কারণ কারো কাছেই অন্যের চেয়ে বেশি কিছু ছিল না। সবকিছুই সংযুক্ত ছিল এবং প্রত্যেকে তাদের উৎপাদিত জিনিসপত্র একে অপরের সাথে মেশাতো। আর যদি কেউ কারোর যত্ন নিতে না পারত, ধরা যাক কেউ গরিব ছিল বা অসুস্থ ছিল, তাহলে অন্যরা তার যত্ন নিত। তারা সম্পদ ভাগ করে নিত। কিন্তু দ্বাদশ শতাব্দীতে পোপের দ্বারা কাতার এবং এই সমস্ত আন্দোলন ধ্বংস হয়ে যায়। তবে তারা আত্মগোপন করেছিল এবং তারা তাদের বিশ্বাস, জ্ঞানদীপ্তি এবং প্রত্যেক মানুষের অধিকারের নবজাগরণ নিয়ে রেনেসা শুরু করেছিল। এর শুরু হয়েছিল এখানে বুলগেরিয়াতে এবং তারও আগে বুলগেরিয়ার ভূমিতে অরফিজম শুরু হয়েছিল অরফিয়াসের মাধ্যমে, যিনি প্রাচীন গ্রিক রহস্যবাদের সূচনা করেছিলেন। আর গত 100 বছরে বিন্স সাধুনো নামে একজন এসেছিলেন, একজন গুরু শিক্ষক, যিনি ক্যাথারসিসের শিক্ষাকে একরকম পুনরুজ্জীবিত করেছিলেন। যাই হোক, এটা তো শুধু সময়ের ব্যাপার ছিল। এটা শুধু সময়ের ব্যাপার ছিল। আপনাকে এখানে অনেক ধীরে কথা বলতে হবে। আমরা সত্যিই জানতে চাই। আমরা সত্যিই পিতা সম্পর্কে জানতে চাই। দয়া করে। হ্যাঁ, মানে আমরা সত্যিই জানতে চাই। আর বাইবেলেও বলা আছে যে সত্যের আত্মারূপে কেউ একজন আসবেন তোমাদের শিক্ষা দিতে। আরো ব্যাখ্যা করতে গেলে তিনি যা শুরু করেছিলেন তা হলো 1914 সালে কুম্ভ যুগ। এটি কুম্ভ যুগের ভোর। যেমন প্রতিটি যুগের একজন নির্দিষ্ট শিক্ষক থাকে, তাই প্রতি 2000 বা 2000 বছরে একবার একজন নির্দিষ্ট সত্তা পৃথিবীতে আসেন। তারা সাধারণত হয় আরোহী গুরু, যাদের আমরা বলি, অথবা বিবর্তনের উচ্চতর স্তরে, মানুষের চেয়ে এক ধাপ উপরে। ধরা যাক তারা সাধারণ মানব অবতার নন। তারা শুধু সাধারণ শিক্ষক নন, তারা হলেন যুগের শিক্ষক। আর যুগের শিক্ষকরা প্রতি 2500 বছরে আসেন, যখন জ্যোতিষশাস্ত্রীয় যুগ পরিবর্তিত হয়। আমি কি জ্যোতিষশাস্ত্রীয় যুগগুলো নিয়ে একটু কথা বলতে পারি, অনুগ্রহ করে? আচ্ছা, বর্তমানে আমরা সবাই জানি আমরা মীন এবং কুম্ভ যুগে আছি। এগুলো পেছনের দিকে চলে। বিষুব সংক্রান্ত অগ্রগমন দ্বারাই আমাদের যুগকে সংজ্ঞায়িত করা হয়। যখন আপনি উত্তর গোলার্ধে বসন্তের প্রথম দিনে ঘুম থেকে উঠে ঠিক পূর্ব দিকে তাকান, তখন সেখানে কোন নক্ষত্রমণ্ডল উদিত হচ্ছে? ঠিক সূর্যোদয়ের সময়। একেই বলা হয় বিষুব সংক্রান্তি বা অয়নক্রম এবং গত 2000 বছর ধরে মীন নক্ষত্রমণ্ডল উদিত হচ্ছিল। কেন? কারণ বসন্তের প্রথম দিনে পৃথিবীর শক্তি ক্ষেত্র নবায়ন হয়। আর ঠিক এই দিনেই, অর্থাৎ বসন্তের প্রথম দিনে, নতুন আধ্যাত্মিক বছরের সূচনা হয়। তাই উত্তর গোলার্ধের জন্য বসন্তের প্রথম দিনে পূর্ব দিগন্তে যে নক্ষত্রমণ্ডলী থাকুক না কেন, কারণ পৃথিবীর একটি সত্তার মতো মাথা এবং শরীর আছে। মাথাটি হলো উত্তর গোলার্ধ এবং শরীরের নিচের অংশটি হলো দক্ষিণ গোলার্ধ। তাই আমরা চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে নিজেদের দিক নির্ণয় করি, কারণ এটি উত্তর দক্ষিণমুখী। সেই কারণেই যারা দক্ষিণ গোলার্ধে আছেন, কথা বলার মাঝে বাধা দেওয়ার জন্য দুঃখিত। আমাদের মধ্যে যারা দক্ষিণ গোলার্ধে আছি, কারণ আমি দক্ষিণ গোলার্ধে থাকি এবং বসন্তের শুরুতে তুলা রাশি চলে। মেষ রাশির মতো তো মনে হচ্ছে না। আমরা শরতের দিকে এগোচ্ছি। তাই আমি সবসময় এই বিষয়টা নিয়ে ভেবেছি। দক্ষিণ গোলার্ধে থাকলে এখানে কি হয়? আপনি কোনো এক কারণে উত্তর গোলার্ধকেই মেনে চলেন। কারণ আসলে আপনি দক্ষিণেই আছেন। আচ্ছা, আমি জানি না। মেলবর্ন, অস্ট্রেলিয়া। মেলবর্ন, অস্ট্রেলিয়া। ওহ, আচ্ছা, ঠিক আছে। তাহলে ব্যাপারটা হলো, পৃথিবীর দেহটা একটা শরীরের মতো, যার মাথা আর নিচের অংশ আছে এবং মাথাটা উত্তরের দিকে, অর্থাৎ উত্তর মেরুর দিকে মুখ করে আছে, আর দক্ষিণ দিকটা হলো শরীরের নিচের অংশের মতো। তাই আমরা নিজেদেরকে মাথার দিকে অভিমুখী করি। এর মানে এই নয় যে শরীরের নিচের অংশের প্রয়োজন নেই, ব্যাপারটা শুধু এভাবেই হয়। আর যদি নোটগুলো উল্টে যায়, যদি নর্থ নোট বদলে যায়, মানে যদি চৌম্বক ক্ষেত্র উল্টে যায়, তাহলে আমাদের ঘুরে যেতে হবে। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতিটা এমনই, তাই আমরা নিজেদেরকে উত্তর গোলার্ধের দিকে অভিমুখী করি। আর
এর কারণ হলো দক্ষিণ দিকের তুলনায় উত্তর দিক থেকে নির্দিষ্ট কিছু শক্তি আসে বলে সবসময়ই জানা গেছে, যেগুলো মানব দেহে অর্থাৎ মাথার সাথে বেশি সংযুক্ত। কিন্তু তাই গত 2000 বছর ধরে পূর্ব দিগন্তে মীন রাশি রয়েছে এবং আমরা ঠিক সেই সন্ধিক্ষণে আছি যখন আপনি 20 মার্চ বসন্তের 1 তারিখে ঘুম থেকে উঠবেন এবং পূর্ব দিগন্তের দিকে তাকাবেন, আপনি কুম্ভ রাশিকে উদিত হতে দেখবেন। মোটামুটিভাবে সন্ধিক্ষণে সবকিছু একসাথে মিশে সবে শুরু হয়েছে। সুতরাং আমরা এখন এমন এক সন্ধিক্ষণে আছি যাকে আমরা কুম্ভ যুগ বলি এবং এই বিশাল নক্ষত্রপুঞ্জগুলো ইতিহাসের বড় বড় অংশ নির্ধারণ করে। তাই আমি আপনাদের ইতিহাসে ফিরিয়ে নিয়ে যেতে পারি। বেশ মজার ব্যাপার, আমরা এখন তথাকথিত উত্তর আটলান্টিয়ান যুগে আছি, পঞ্চম উত্তর আটলান্টিয়ান যুগে, যখন আটলান্টিসের আবির্ভাব হয়েছিল। আর এটি হলো পশ্চিমা গুপ্ত ঐতিহ্য। অনেকে মনে করেন পশ্চিমে আমাদের এমন কোনো ঐতিহ্য নেই, কিন্তু আছে এবং এটি অত্যন্ত গভীর। এতে লেমুর, আটলান্টিস ইত্যাদি সম্পর্কে বলা হয়েছে, যা প্রাচ্যের ঐতিহ্যের জ্ঞানেরই পুনরাবৃত্তি করে। তো আটলান্টিসের আবির্ভাব ঘটেছিল কন্যা ও সিংহ রাশির মধ্যবর্তী সময়ে। আসলে কন্যা রাশির সময়কালে সেটি ছিল বরফ যুগ এবং সবকিছু দক্ষিণাঞ্চলের দিকে অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলগুলোর দিকে বেশি কেন্দ্রীভূত ছিল। এরপর বিষুবের অগ্রগমন ঘটে, সূর্য সিংহ রাশিতে উঠতে শুরু করে এবং বরফ গলতে শুরু করে। সিংহ রাশি হলো সবচেয়ে উষ্ণতম রাশি, সুতরাং সঙ্গে সঙ্গেই জলবায়ু পরিবর্তন ঘটে। আমরা এখন জলবায়ু পরিবর্তন নিয়ে যা আলোচনা করছি তা বিষুব সংক্রান্তি এবং নক্ষত্রপুঞ্জের অগ্রগমন থেকে আসে। তাই হ্যাঁ, আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে কারণ আমরা মীন এবং কুম্ভ রাশির মধ্যে চলাচল করছি এবং আমি আপনাদের বলবো এই জলবায়ু পরিবর্তন কিভাবে ঘটবে। কিন্তু এটি মানব সৃষ্ট নয়, এটি মানুষের চেতনার সাথে সম্পর্কিত। কিন্তু হ্যাঁ, আমরা দূষণ করি, কিন্তু পরিবর্তনটা আমাদের কারণে আসছে না, বরং বিষুব সংক্রান্তিগুলোর অগ্রগমনের কারণে আসছে। তাই যখন সূর্য বসন্ত বিষুবের সময় সিংহ রাশিতে প্রবেশ করে, তখনই বলা হয় যে মিশরের পিরামিডগুলোও নির্মিত হয়েছিল, অথবা অন্তত স্ফিংস, কারণ স্ফিংস ঠিক পূর্ব দিকে তাকিয়ে থাকে এবং স্ফিংস একটি সিংহ। বলা হয় যে গুহাটিও একটি সিংহ ছিল। সুতরাং আটলান্টিস ডুবে যাওয়ার সময় এটি তৈরি হয়েছিল, যা সেই সময়ের একটি চিহ্ন ছিল, কারণ ঘটনাটি সিংহ রাশিতে ঘটেছিল। বরফ গলতে শুরু করেছিল আটলান্টিসে, হয়তো এর চেয়ে অনেক দ্রুত ঘটনাটা ঘটেছিল, কিন্তু জায়গাটা অনেক বেশি গরম হয়ে গিয়েছিল। ইউরোপ এবং বরফে ঢাকা অনেক অঞ্চল, যেহেতু সিংহ রাশি একটি উষ্ণ রাশি, তাই সেগুলো উন্মুক্ত হয়ে পড়ে এবং এটাই ছিল মহাপ্রলয় ও সূর্যের সময়। আর এভাবেই আমরা আটলান্টিস পরবর্তী যুগে প্রবেশ করি। এটা কতদিন আগের ঘটনা? 1000 বছরে কতদিন আগে? 10,000 বছর, প্রায় 10,200 বছর। এবং তারপর আমরা সিংহের যুগ থেকে শুরু করি। প্রতিটি যুগ প্রায় 2500 বছর স্থায়ী হয়। আপনি গুগলে গিয়েও খুঁজে দেখতে পারেন, যেমন জ্যোতিষশাস্ত্রীয় যুগ, বিষুবের সমীকরণ লিখে খুঁজলে একটি ছবিও দিতে পারেন, কারণ এটি যুগগুলো বোঝাতে খুব সহায়ক। তারপর প্রায় 8000 সালের যুগ, অর্থাৎ 10,000 বছর আগে, খ্রিস্টপূর্ব 8000 অব্দ। সুতরাং এটা ছিল 12,000, অর্থাৎ সিংহের যুগ 12,000 বছর আগে। কর্কট রাশির যুগ আজ থেকে 10,000 বছর আগে বা খ্রিস্টপূর্ব 8000 অব্দে। এই সময়ে যে সংস্কৃতির উদ্ভব হয়েছিল, আমরা তাকে পোস্ট অ্যাটলান্টিয়ান বলি। এটা অনেকটা আমাদের আধুনিক সময়ের মতো, কারণ একটা সময় ছিল অ্যাটলান্টিয়ান যুগ, তারও আগে ছিল লিউরিয়ান যুগ। আমরা এভাবে বলতে পারি যে লিউরিয়ান যুগে চেতনার সম্পূর্ণ ভিন্ন বৈশিষ্ট্যগুলো বিকশিত হচ্ছিল। অ্যাটলান্টিয়ান যুগে স্মৃতিশক্তির বিকাশ ঘটেছিল, তার আগে মানুষ হিসেবে আমাদের স্মৃতিশক্তি ছিল না। আর বর্তমান সময়ে, অর্থাৎ 10,000 বছর আগের পোস্ট অ্যাটলান্টিয়ান যুগে, আমরা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী চিন্তা ভাবনা গড়ে তুলছি। আমরা সে বিষয়ে পড়ে আসব, কিন্তু সচেতন চিন্তা ভাবনা আমাদের ছিল না। অ্যাটলান্টিয়ান যুগে আমাদের যৌক্তিক চিন্তা ভাবনা ছিল না, এটা ছিল খুবই স্বগামূলক। আমরা শুধু সবকিছু জানতাম। আমরা সেই কর্কট রাশির জাতক ছিলাম। আপনি যা বর্ণনা করছেন তা খুবই সুন্দর। এটা একটা কর্কট রাশির যুগ, সুতরাং সভ্যতাগুলো সেই রাশির সাথে সম্পর্কিত হবে, যেমন কর্কট রাশি সম্পূর্ণ স্বগামূলক। জানেন, এটাই ছিল তথাকথিত ভিক্টোরিয়ান যুগ। ভিক্টোরিয়ান সংস্কৃতি প্রায় 2500 বছর স্থায়ী হয়েছিল। এটা শুধু ভারতেই সীমাবদ্ধ ছিল না, যেমনটা আমরা জানি। এটা সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছিল। কিন্তু এর নাম ছিল ভিক্টোরিয়ান, ঠিক যেমন আমরা এখন বলি
মানে আধুনিক পশ্চিমা যুগে। এমনকি ভারত ও চীনও পশ্চিমা জীবনধারা অর্থাৎ পুঁজিবাদ ও অন্যান্য বিষয় নিয়েই চলে। তো অনেকটা সেরকমই এর শুরুটা হয়েছিল ভারতীয় অঞ্চলগুলোতে, কিন্তু এই চেতনা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল এবং প্রায় 2500 বছর স্থায়ী হয়েছিল। তাদের মধ্যে তখনও দিব্যদৃষ্টি ছিল, কারণ কর্কট রাশির জাতকরা খুব দিব্যদৃষ্টি সম্পন্ন হয়। আটলান্টিয়ান যুগেও তাদের দিব্যদৃষ্টি ছিল, কিন্তু আটলান্টিসের পতনের পর যে নতুন প্রজন্ম বেঁচে থাকে তাদের চেতনা হয় কর্কট রাশির এবং তারা খুব অন্তর্মুখী। তারা প্রচুর ধ্যান করত, তারা তাদের ভেতরের জগতে অনেক বেশি মগ্ন থাকত। তারা কোনো কাজ করার পর ঘন্টার পর ঘন্টা নিজেদের ভেতরে চলে যেত, কারণ তারা উচ্চতর স্তরবিন্যাস দেখতে পেত, তারা স্বর্গীয় সত্তাদের দেখতে পেত। অস্ট্রেলিয়ানরা এদেরকে স্বপ্ন বলে। তারা বলছিল এটাই ছিল স্বপ্নের জগৎ। তাদের কাছে আসল পৃথিবীটা ছিল এখনকার আমাদের স্বপ্নের মতো। তাদের কাছে আসল জীবন ছিল উচ্চতর মাত্রায়, যেখানে তারা তাদের চেতনা দিয়ে চলাচল করতে পারত, কিন্তু তারা এটা সচেতনভাবে করত না। এটা ছিল ঠিক এক ধরনের আধ্যাত্মিক দিব্যদৃষ্টি এবং তাদের কোনো পরিশ্রম করতে হতো না। তারা কর্কট রাশির মতো খুব সবার উপর নির্ভর করে জীবনযাপন করত। তাদের কোনো যুক্তি ছিল না, তাদের স্থাপত্য, নির্মাণ বিজ্ঞান বা এই জাতীয় কোনো জ্ঞান ছিল না। কিন্তু তারা পশু ছিল না, বুঝলেন তো? তারা কেবল সবার মাধ্যমে জানতো যে তাদের চেতনার সামনে এমন সব ছবি ভেসে উঠবে যা তারা চিনত। আর এটা ছিল মাতৃতান্ত্রিক সমাজের সময়। কর্কট রাশি হলো মায়ের চিহ্ন এবং আমরা সেই সব মূর্তি খুঁজে পাই যেখানে বড় উর্বর নারীদের দেখা যায়। তারা বলতো 1000 বছর আগে, 10,000 বছর আগে আমরা মাতৃতান্ত্রিক সমাজে বাস করতাম। সেই সময় তারা রক্ত, গোষ্ঠী ও উপজাতির বন্ধনে আবদ্ধ ছিল। তারপর আমরা 6000 সালে মিথুন যুগে প্রবেশ করি। অনুমান করুন তো তখন কি হয়? আমরা আবিষ্কার করি, তাই না? যাত্রা শুরু করি। আমরা সেই স্বপ্নময় ধ্যানমগ্ন অবস্থা থেকে বেরিয়ে আসতে শুরু করি। আর আপনারা জানেন যে ভিক জ্ঞান বলে এই জগৎ একটি মায়া। এটাই কর্কট রাশির শক্তি। আমি এই জগতে থাকতে চাই না। আসল জগৎ হলো অ্যাস্ট্রাল জগতে। কিন্তু তারপর আমরা মিথুন রাশিতে প্রবেশ করি। আরো অনেক বেশি স্বচ্ছ চিন্তা ভাবনা প্রকাশ পেতে শুরু করে। তাই মানুষের চেতনা প্রতি 2500 বছরে ধীরে ধীরে পরিবর্তিত হয়। আমরা আর আগের মতো নেই। এমনকি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আগের মতো নেই, যা 7, 8 বা 10,000 বছর আগে ছিল। সেগুলো পরিবর্তিত হচ্ছে। উদাহরণস্বরূপ, পিনিয়াল গ্রন্থি তখন আরো বড় ছিল। আমরা এটা বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারি, কারণ শুধুমাত্র হাড়গুলোই অবশিষ্ট ছিল, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের অভ্যন্তরীণ গঠন ভিন্ন ছিল। দিব্য দৃষ্টির মাধ্যমে এটি প্রমাণিত হয়েছিল গুপ্তবিদ্যার শিক্ষক রুডলফ স্টাইনারের শিক্ষার দ্বারা। যারা আগ্রহী তারা সেই অবশেষগুলো খুঁজে দেখতে পারেন। দাড়ি, আপনারা সম্ভবত ভিক্টোরিয়ান সংস্কৃতিতে তাদের কথা শুনেছেন। 7 ঋষি। এই 7 ঋষি কারা? কর্কট রাশি হলো শক্তি সঞ্চালন বা ডাউনলোডের একটি চিহ্ন। প্রত্যেকেরই এই দিব্যদৃষ্টির চেতনা ছিল, কিন্তু 7 ঋষি ছিলেন শিক্ষক। তারা সাধারণত 2500 বছরের প্রতিটি সময়কালের শুরুতে আবির্ভূত হন। তারা শিক্ষা প্রদান করেন এবং সেই শিক্ষা দিয়ে পরবর্তী 2000 বছরের আবহকে একরকম প্রভাবিত করেন। তারপর আসে মিথুন যুগ, যা 6000 বছর আগে শুরু হয়েছিল। এটি তথাকথিত পারস্য যুগ, যা বর্তমান ইরানের কাছাকাছি এলাকা থেকে শুরু হয় এবং এর শিক্ষক হলেন জরথুস্ত্র, তবে তিনি 600 খ্রিস্টপূর্বাব্দের জরথুস্ত্র নন। এরও 6000 বছর আগে, অর্থাৎ প্রায় 8000 বছর আগে, একজন সত্যিকারের জরাথুস্ত্র বা জরাতুস্ত্র বাস করতেন। সেটি ছিল প্রাচীন পারস্য সংস্কৃতি এবং তিনি ভালো বনাম মন্দের শিক্ষা দিয়েছিলেন এবং তিনি অরা, শুভ শক্তি, আলোক শক্তি, বনাম আরিম্যান, অশুভ শক্তি এর শিক্ষা দিয়েছিলেন। এবং মানুষ তাদের স্বপ্নময় অবস্থা থেকে বেরিয়ে আসতে শুরু করে এবং তারা তাদের চারপাশের পরিবেশ সম্পর্কে আগ্রহী, জাগ্রত ও কৌতূহলী হতে শুরু করে। তাদের কাছে পৃথিবী আর মায়া থাকে না, তারা মনকে জাগ্রত করতে শুরু করে। তাই তারা তাদের চারপাশের জগৎ, বাহ্যিক জগতের প্রতি কৌতূহল জাগাতে শুরু করে। কর্কট রাশির যুগে তারা মায়ার যুগকে পাত্তা দিত না, অর্থাৎ কি ঘটছে তা নিয়ে তারা ভাবত না। একটি ভালুক এসে আমাকে খেয়ে ফেলতে পারে,
কিন্তু আমার আসল বাড়ি ওপরে এবং আমি তা অনুভব করি ও দেখি। তারা সরাসরি অন্য জগতে দেখা বন্ধ করে দেয়। তাদের তখনও দিব্য দৃষ্টি থাকে, কিন্তু তারা এখন পৃথিবীর প্রতি আরো বেশি আগ্রহী হয়ে ওঠে। তারা ক্রমশ আরো কৌতূহলী হয়ে ওঠে এবং তারা সরঞ্জাম ব্যবহার করতে আরো বেশি করে শেখে। তারা আটলান্টিস বা অন্য কোথাও সরঞ্জাম ব্যবহার করতে পারত, কিন্তু যা ঘটেছিল তা হলো আটলান্টিসে আরো অনেক উন্নত মানুষ ছিল যারা অন্যদের নেতৃত্ব দিচ্ছিল। আমরা হয়তো অন্য কোনো সময় এ বিষয়ে কথা বলবো। তো মিথুন রাশিতে তারা ব্যবসা বাণিজ্য গড়ে তুলতে শুরু করে। তারা শহরে বসবাস শুরু করে। তারা বিভিন্ন সংযোগ, নেটওয়ার্ক এবং প্রত্যাশা সংগঠিত করতে শুরু করে এবং তারা লিখতে শুরু করে। তারা তাদের নিজস্ব এক ধরনের কি যেন গ্লিফ বা এই জাতীয় কিছু তৈরি করেছিল। কিন্তু প্রথম লিখিত লিপিটি ছিল পাথরের উপর এবং দেখতে শুধু কয়েকটি রেখার মতো, কিন্তু বিজ্ঞানীরা প্রমাণ করছেন যে এটি আসলে তাদের নিজস্ব এক ধরনের বর্ণমালা ছিল এবং এটি ৮,০০০ বছর পুরনো। বাহ, তো এই হলো মিথুন রাশির বিকাশ এবং মানুষের শহরে বসবাস ও কিছু সংগঠন গড়ে ওঠা। তারপর আমরা বৃষ রাশিতে প্রবেশ করি, যা খ্রিস্টপূর্ব ৪,০০০ থেকে ২,০০০ বছর আগের যুগ। এই বৃষ রাশিতেই আমরা আরো বেশি বস্তুবাদী হয়ে উঠি, এবং যদিও সবকিছু কিছুটা ধীর হয়ে যেতে পারে, আমরা বস্তুকে খুব জোরালোভাবে নিয়ন্ত্রণ করতে পারতাম। তারপর সেই সময়ই পিরামিডগুলো তৈরি হয়েছিল। বলা হয় যে কিছু পিরামিড আরো আগেও তৈরি হয়েছিল। অবশ্যই নতুন যুগের সূচনাকে স্মরণীয় করে রাখতে সিংহ রাশিতে দোলনাগুলো তৈরি করা হয়েছিল। কিন্তু বৃষ রাশিতে অনেক পিরামিড তৈরি হয়েছিল, তাই তারা পারত, এবং আমরা মনে করি তারা এটা হাতি বা ঘোড়া দিয়ে ঠেলে করেছিল। না, তারা বস্তুকে নিয়ন্ত্রণ করতে পারত। তাদের বালু নিয়ন্ত্রক ছিল, মাটি নিয়ন্ত্রক, একদম। যারা নিকেলোডিয়ানে অ্যাভাটার দেখেননি, দয়া করে গিয়ে দেখুন, এটা খুবই ভালো। একদম, তারা সেটা করতে পারত। এটা কি শব্দ দিয়েছিল? আমি যতদূর জানি এটা শব্দের সাথে সম্পর্কিত কিছু একটা ছিল যার মাধ্যমে তারা বস্তুকে সরাতে পারত, কিন্তু তারা বস্তুকে আকার দেওয়ার অসাধারণ ক্ষমতা অর্জন করেছিল। তার আগে মনে রাখবেন, কর্কট রাশিতে তারা খুব একটা আগ্রহী ছিল না। মিথুন রাশিতে তারা কৃষির বিকাশ শুরু করে। মিথুন এবং বৃষ রাশিতে কৃষির সূচনা হয়। তারা কৃষির ব্যাপক উন্নতি ঘটায়। মুদ্রা ব্যবস্থা উন্নত হয়, অবশ্যই বিনিময় এবং সবকিছু, এবং সেই সময়ই পাথর দিয়ে বিশাল বিশাল শহরগুলো নির্মিত হয়। এবং এটাই বলতে গেলে শেষবার যখন আমরা দিব্য দৃষ্টি দেখতে পাই। এটা তোরান যুগ। মিশর কি আসলে মিশরীয় যুগ? তারা জ্যোতিষশাস্ত্রকে খুব গভীরভাবে বিকশিত করে, কারণ তারা এই পারস্পরিক সম্পর্কে সত্যিই বিশ্বাস করতে শুরু করে। পৃথিবীতে যা ঘটে তা নক্ষত্রে প্রতিফলিত হয়। আমি নিশ্চিত যে এর অনেক আগে থেকেই জ্যোতিষশাস্ত্র ছিল, কিন্তু তখনই এটি সত্যিই জনপ্রিয়তা লাভ করে এবং এর গভীরতা বাড়ে। মিশরীয় শিশুদের সময়। সেই সময়ের শিক্ষক ছিলেন হারমিস। আপনি তার ম্যাজিস্টের কথা শুনেছেন। হ্যাঁ, তিনি বৃষ যুগের জ্ঞান দিয়েছিলেন। এখানে ছিলেন জরাস্ট, এখানে ছিলেন তার ট্রেসিস্ট। প্রত্যেকের একজন দেবতা ছিলেন যিনি একই সত্তাকে প্রতিনিধিত্ব করতেন। কর্কট যুগে দেবতাকে বলা হয় বিশা কর্মমান। এটি খ্রিস্ট আত্মা, আমাদের সৃষ্টিকর্তা চেতনা, খ্রিস্ট আত্মাকে প্রতিনিধিত্ব করে। মিথুন যুগে এটি হুরা মাজদা, এটি ক্রাইস্ট স্পিরিট, সূর্যের সত্তা, সৌর সত্তাকে প্রতিনিধিত্ব করে। সুতরাং ক্রাইস্ট স্পিরিট বা সৌর সত্তা একই জিনিস। ক্রাইস্ট সত্তা হলো একটি সৌর সত্তা, এটি সূর্যের শক্তির সাথে সংযুক্ত। হ্যালো অনুপ্রাণিত আত্মা, আমি এই পডকাস্টে সাবস্ক্রাইব করা আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। এখানে আপনারা যা কিছু দেখছেন তার সবকিছুই এই চ্যানেলে আপনাদের সাবস্ক্রিপশনের মাধ্যমে চালিত ও ক্ষমতায়িত হচ্ছে। আপনাদের অবিশ্বাস্য ভালোবাসা এবং সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আমি যখন সাবস্ক্রাইব শব্দটি বলছি, অনুগ্রহ করে এক মুহূর্ত সময় নিন। নিচের বাটনটি ইন্সপায়ার্ড ইভলিউশন এর রঙে আলোকিত হচ্ছে। অনুগ্রহ করে সেই সাবস্ক্রাইব বাটনটি চাপুন, বেল নোটিফিকেশন আইকনটি চাপুন, এই কমিউনিটিতে যোগ দিন, এই আন্দোলনে যোগ দিন যা একসাথে সারা বিশ্বে ভালোবাসা, ইতিবাচকতা এবং প্রজ্ঞা ছড়িয়ে দিচ্ছে। এছাড়াও আমি আপনাদের এই পরিসরের অন্যান্য সমস্ত চ্যানেলও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করছি। আন্দ্রে ডুখাম, অ্যামেলিয়া অর্টিজ, মে, নেক্সট লেভেল সোল, এই সমস্ত সচেতন চ্যানেল। আপনি যত বেশি সাবস্ক্রাইব করবেন, এই সময় এটি আপনার ফিডের তথ্যকে তত বেশি সমৃদ্ধ করবে। আপনার মনোযোগ পবিত্র এবং এই সময় এটি আপনার পুঁজি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। তাই
আপনি এই চ্যানেলগুলিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং এটি আপনার ফিডকে শেখায় যে ইতিবাচকতা, জ্ঞানগর্ভ এবং প্রেমময় বিষয়বস্তুই হলো সেই ধরনের বিষয়বস্তু যা আপনি দেখতে চান। ঈশ্বর আপনার মঙ্গল করুন। এই সময় এই প্ল্যাটফর্মগুলি তৈরিতে আপনার সমর্থনের জন্য আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, একই আলো, খ্রিস্ট এবং পুত্র একই আলো। হ্যাঁ, এটা একই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তারা বিশ্বাস করে না যে সূর্যই খ্রিস্ট। সূর্য হলো সেই শক্তিগুলির ভৌত প্রকাশ যা খ্রিস্ট চেতনা গঠন করে এবং এটি কেবল একটি সত্তা নয়, এটি একটি চেতনার অবস্থা। সুতরাং এটি একই জিনিস। বিভিন্ন যুগে আমরা কেবল এর জন্য বিভিন্ন নাম ব্যবহার করেছি। তারপর বৃষ রাশির সময় আমরা মিশরে একে ওসিরিস বলতাম এবং তারপর আসে বীরদের যুগ, প্রাচীন গ্রিক রোমান যুগ। হ্যাঁ, এর প্রতি আমার আকর্ষণ আছে, কিন্তু সেটা ছিল হারকিউলিসের সময়, বীরদের, শক্তিশালী পুরুষদের সময়, যুদ্ধ, ট্রোয়ান যুদ্ধ, আলেকজান্ডার দ্য গ্রেটের ক্ষমতা দখলের সময়। এটা ছিল যুদ্ধের সময়। এটা মেষ রাশি, কিন্তু মেষ রাশি আবার মস্তিষ্ককেও নিয়ন্ত্রণ করে। এই প্রথম আমরা যুক্তির বিকাশ শুরু করি। আসলে এর আগে আমরা যা কিছু করতাম তা ছিল স্বজ্ঞাত, যেন স্বজ্ঞা থেকে পাওয়া জ্ঞান। সেগুলো আঁকাআঁকি করে আসেনি, যেমন চলো পিরামিড আঁকি, চলো পিরামিড বানাই, আর তারা একটা পরিকল্পনা করে সেটা এঁকে ফেলে। এটা ছিল স্বজ্ঞাত, তারা এটা জানতো। অনেকটা এভাবেই রুডলফ স্টেইনার এটাকে বর্ণনা করেছেন। কিন্তু মেষ রাশিতে আমরা বিকাশ করতে শুরু করি। জানেন তো প্রাচীন গ্রিকরা কি একটা তৈরি করেছিল? যুক্তি, দর্শন। তারা আপনাকে ভাবতে শেখায়। আমি তাদের বলি টোগা আর বার্কেনস্টকস পরা দল। এই তো ওই লোকগুলো, আপনি ওদের চেনেন? জানেন, আমি জানি আপনি কার কথা বলছেন। আমি জানি আপনি কার কথা বলছেন। হ্যাঁ, এবং তারা মানুষকে যৌক্তিকভাবে চিন্তা করতে এবং যৌক্তিকভাবে সিদ্ধান্ত নিতে শিখিয়েছিল। তাই তখন থেকে বিজ্ঞান এবং বিজ্ঞান শিক্ষা আরো বেশি করে বিকশিত হয়েছে। এবং আমি বলছি না যে এর আগের লোকেরা এটা করতে পারতো না, কিন্তু শুধুমাত্র খুব নির্দিষ্ট কিছু লোক, যাদের আমরা দীক্ষিত বা উচ্চ দীক্ষিত বলি, তারাই যৌক্তিকভাবে চিন্তা করতে পারত, গণিত করতে পারত, বা এই ধরনের আরো যৌক্তিক, ধরুন প্রকৌশলগত চিন্তাভাবনা করতে পারত। পূর্ববর্তী যুগগুলোতেও সবসময়ই উচ্চ দীক্ষিতদের মতো অল্প কিছু লোক ছিল যাদের শেখানো হতো, যাদের মধ্যে এমন গুণাবলী থাকতো যা বাকি সাধারণ মানুষ, ধরুন 2-3000 বছর পরে বা পরবর্তী যুগে অর্জন করত, এবং তারাই সাধারণত নেতা ছিল। কিন্তু সাধারণ মানুষ কেবল সেই যুগে যৌক্তিক চিন্তাভাবনা বিকাশ করতে শুরু করে, এবং আমরা একে গ্রেকো রোমান যুগ বলি। এটা বেশ রক্তাক্তও ছিল, এবং এই সময়েই মানুষ তাদের সেই স্বাভাবিক পূর্বপুরুষসুলভ ক্ষমতা হারায়, যার জন্য তারা কোনো পরিশ্রম করেনি, যা নিয়ে তারা জন্মেছিল। আমরা পূর্ববর্তী যুগগুলোতে যা করতাম তা হলো প্রকৃতিবাদী দিব্যদৃষ্টি। আমরা মেষ রাশির যুগ পর্যন্ত প্রায় মানসিক দিব্যদৃষ্টি সম্পন্ন ছিলাম, এবং এটাই পৃথিবীর সবচেয়ে গভীর বস্তুগত সময়কাল। মানে বস্তুগত নয়, কিন্তু চেতনা যখন তার সবচেয়ে বস্তুবাদী, বলা যায় সবচেয়ে দেহধারী, সবচেয়ে বিচ্ছিন্ন অবস্থায় থাকে। আপনি হয়তো ভাববেন এটা বৃষ রাশিতে হওয়ার কথা, কিন্তু এটা মেষ রাশিতে। হ্যাঁ, কারণ এটাই প্রথম রাশি এবং তারপর আমরা আবার পেছনে ফিরে যাই। আমি জানি না কেন এমন হয়, কিন্তু এটাই সত্যি। ও হ্যাঁ, আমরা আবার শুরু করি। এবং এটা ধীরে ধীরে হয়, এটা আবার শুরু হয়। হ্যাঁ, আমরা আবার অদল বদল করি। এবং মেষ রাশি পর্যন্ত, মেষ যুগ পর্যন্ত আমরা একটি অবরোহী চেতনা বিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তাই মানবজাতির সৃষ্টি থেকে মেষ যুগ পর্যন্ত আমরা বস্তুগত জগতে প্রবেশ করার চেষ্টা করছি, এবং আমরা এই বর্তমান সময়টার কথা বলছি, কারণ আমি নিশ্চিত যে এর আগেও অন্যান্য মানবতা এবং সভ্যতা ছিল। কিন্তু আমরা সম্মিলিতভাবে এখন যা হই না কেন, মেষ যুগ পর্যন্ত আত্মার সেই দলটি ক্রমাগত দেহধারণ করে চলেছে, শেখার চেষ্টা করছে এবং বস্তুগত জগতে আরো গভীরভাবে দেহধারণ করছে। এবং মীন যুগ থেকে, অর্থাৎ মেষ যুগের শেষ থেকে, যে মুহূর্তে আমরা মীন যুগে প্রবেশ করি, বিবর্তন ঊর্ধ্বমুখী হতে শুরু করে। তাই গত 2000 বছর ধরে চেতনা ঊর্ধ্বমুখী ছিল। সুতরাং এখন আমরা বস্তুতে প্রবেশ না করে বস্তু থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি, যাতে হাজার হাজার বছর সময় লাগতে পারে। আমি দুঃখিত। আপনি খ্রিস্টকে সেখানে একটি মূল প্রতীক হিসেবে দেখছেন, এবং তার শিষ্যরা হলো মাছ, আর তারপর মীন রাশি এবং মাছ ও খ্রিস্ট। আপনি এই সবকিছুই একেবারে নিখুঁতভাবে দেখতে পাচ্ছেন, কারণ কিছু ক্ষেত্রে প্রধান শিক্ষক হলেন অরফিয়াস। তিনি প্রাচীন গ্রিসের রহস্য বিদ্যালয়গুলোর মতো রহস্য তত্ত্ব,
পিথাগোরীয় রহস্য তত্ত্বগুলো প্রদান করেন। আর তারপর মীন রাশির যুগে একেবারে শুরুতে যে শিক্ষক আসেন তিনি হলেন খ্রিস্ট, এবং খ্রিস্টের প্রতীক যেমন আপনি বললেন হলো মাছ এবং তার শিষ্যরা। আর তিনি অন্য গাল পেতে দেওয়ার বিষয়ে শিক্ষা দিচ্ছিলেন, জানেন? তিনি করুণার বিষয়ে শিক্ষা দিচ্ছিলেন। তিনি এই মীন রাশির গুণাবলী শেখাচ্ছিলেন। তিনি একটি আদর্শ ধরে রাখা এবং বিশ্বাস রাখার বিষয়ে শিক্ষা দিচ্ছিলেন, যেমন প্রমাণ ছাড়াই বিশ্বাস করা। কিন্তু খ্রিস্ট একজন সাধারণ শিক্ষক ছিলেন না, যেমন প্রত্যেক যুগে একজন শিক্ষক থাকে। আমি আপনাকে বলেছি, এখানে আমাদের অরফিয়াস ছিলেন, এখানে আমাদের এরাস ছিলেন, এখানে আমাদের জরাথুস্ট্র ছিলেন, এখানে আমাদের 7 জন ঋষি ছিলেন। তারা সকলেই অত্যন্ত উন্নত মানব ছিলেন। তাদেরকে মানব জাতির শিক্ষক বা আরোহী গুরু বলা হতো। আরো উন্নত, তারা অন্যদের চেয়ে আগে তাদের বিবর্তন সম্পন্ন করেছিল, আরো দ্রুত। খ্রিস্ট একটি ভিন্ন ধরনের সত্তা। খ্রিস্ট কেবল 3 বছরের জন্য যিশুর দেহে আসেন। যিশু একজন মানুষ ছিলেন, কিন্তু 30 থেকে 33 বছর বয়স পর্যন্ত 3 বছর ধরে খ্রিস্টের আত্মা মানব সত্তা যিশুর মধ্যে প্রবেশ করে এবং যিশুর আত্মা বেরিয়ে যায়, আর কেবল খ্রিস্টের আত্মা প্রবেশ করে। এবং এটি এমন এক সত্তা যা পার্থিব বিবর্তনের অংশ নয়। এই সত্তাই আমাদের পুত্র বা সূর্যদের সাথে সম্পর্কিত। এই সত্তাকেই মানবজাতি এবং দৃশ্যমান মহাবিশ্বের স্রষ্টা বলে মনে করা হয় এবং এটি সৃষ্টিকর্তার শক্তির ঠিক নিচে অবস্থান করে। কারণ স্বর্গীয় স্তরে 10টি স্তরবিন্যাস রয়েছে: দেবদূত, প্রধান দেবদূত, আড়াই, হেরিম, চেরুব। বাইবেলে যেমন বলা আছে, তিনি ঈশ্বরের পুত্র, ঠিক শারীরিক পুত্র নন, বরং ঈশ্বরীয় সৃষ্টির প্রথম প্রকাশ, যিনি জগৎসমূহ সৃষ্টি করা শুরু করেছিলেন। সুতরাং এই উদ্ভাসনের একটি ক্ষুদ্র অংশ, যাকে আমরা ক্রাইস্ট এনার্জি বলি, তাকে বিশ্বকর্ম বলা হয়। প্রাচীন গ্রিকে একে ওসিরিস বলা হতো। তারা একে মানবদেহে অবতারণা বলে, কারণ মানবজাতি খুব দ্রুত চেতনা হারাচ্ছিল। তারা খুব দ্রুত জড় পদার্থে পরিণত হচ্ছিল এবং মনে রাখবেন, তার আগ পর্যন্ত আমরা অধঃপতনের মধ্যে ছিলাম, আত্মা জড় পদার্থে প্রবেশ করছিল। তাই এখন আমাদের সৃষ্টিকর্তা অর্থাৎ ঈশ্বর মানব জাতিকে একটি প্রেরণা দেবেন। আর এই অনুক্রম কোনো ভিনগ্রহী নয়। ভিনগ্রহীরা হস্তক্ষেপ করে, ভিনগ্রহীরা বিভিন্ন কাজ করার চেষ্টা করে, কিন্তু তারা সৃষ্টিকর্তা নয়। তারা জিনোম এবং অন্যান্য জিনিস পরিবর্তন করার চেষ্টা করে, তারা সৃষ্টিকর্তা নয়। আবারও বলছি, এটি একটি বড় প্রতারণা। মানুষের এটা বিশ্বাস করা উচিত নয়। এটি আমাদের সৃষ্টিকর্তাদের থেকে বিচ্ছিন্ন করে দেয়। সৃষ্টিকর্তারা হলেন উপরের স্বর্গীয় অনুক্রম। সুতরাং আমরা মীন যুগ থেকে ঊর্ধ্বারোহণ শুরু করি এই সত্তা খ্রিস্টের আত্মত্যাগের কারণে। যে মুহূর্তে খ্রিস্ট যিশু ক্রুশে মৃত্যুবরণ করেন, খ্রিস্টের আত্মা পৃথিবীর বলয়ে প্রবেশ করে এবং এখানেই অবস্থান করে। এটা অনেকটা এমন যে সূর্য আত্মার একটি ক্ষুদ্র অংশ পৃথিবীর আভার সাথে প্রবেশ করে মিশে গেছে। সুতরাং এটাই হলো সেই আত্মত্যাগ। এটা শুধু ক্রুশে মৃত্যুবরণ করা ছিল না, বরং এই বিবর্তিত সত্তা পৃথিবীর আভার সাথে মিশে থাকবে এবং সে একজন নারী হয়ে উঠবে। এটা কোনো পুরুষ বা নারী শক্তি নয়, এটি হলো খ্রিস্টীয় শক্তি। তাই দয়া করে ভাববেন না যে এটি উভয়ই, এর উভয় দিকই রয়েছে। এটি পৃথিবীর আত্মা, পৃথিবীর স্পিরিট হয়ে ওঠে এবং অনন্তকালের জন্য এখানেই থেকে যায়। সুতরাং অবশেষে পৃথিবী এবং সূর্য এক হয়ে যাবে। প্রাথমিকভাবে অতি প্রাচীনকালে সূর্য এবং পৃথিবী এক ছিল। এমনকি বিজ্ঞানও এটি প্রমাণ করে যে সূর্য ঘোরে এবং ছোট ছোট গ্রহ তৈরি করে। সৌরজগতে সূর্য বিশাল ছিল এবং তারপর পৃথিবী তা থেকে আলাদা হয়ে যায়। বিভিন্ন গ্রহগুলো তা থেকে পৃথক হয়ে যায়। বিজ্ঞান এটি প্রমাণ করে এবং এটাই চূড়ান্ত পরিণতি, আর এটাই হলো বস্তুতে পরিণত হওয়ার সূচনা। কিন্তু অবশেষে লক্ষ লক্ষ কোটি বছর বা তারও বেশি সময় পরে পৃথিবী এবং সূর্য আবার একীভূত হবে, যখন পৃথিবীর কম্পন এতটাই বেশি হবে যে সূর্য একে নিজের নিয়ন্ত্রণে নিতে পারবে। কিন্তু ততদিনে আমাদের আর শারীরিক দেহের প্রয়োজন হবে না। তবে এই প্রক্রিয়াটি অনেক বড়, কারণ যিশুর অবতার গ্রহণ এবং তার আত্মার আত্মত্যাগের পর থেকে খ্রিস্টের আত্মা পৃথিবীর সাথে থেকে যায় এবং আগামী হাজার হাজার বছর ধরে প্রতিটি আত্মার প্রতিটি অবতারের সাথে প্রতিবার পৃথিবীতে আসার সময় তারা এই খ্রিস্ট শক্তির কিছুটা শোষণ করে। এবং আমি দুঃখিত যদি কেউ বৌদ্ধ বা মুসলিম ধর্মাবলম্বী হন। এটা কোনো আক্রমণ নয়। আমি এটাকে খ্রিস্ট শক্তি বলতেও চাই না, কারণ এর পেছনে অনেক নেতিবাচক ধারণা জড়িয়ে আছে, যেমন 2000 বছর ধরে ধর্মগুলোর মধ্যে লড়াই। এটাই ধর্ম এবং বিভেদ, এটাই ধর্ম। হ্যাঁ, আমি শুধু আমার দৃষ্টিকোণটা বলছি এবং আমি সত্যিই অন্য সবার ধর্মকে সম্মান করি। ঈশ্বরের অনেক বার্তাবাহক আছেন এবং দীক্ষা স্নানের আগে
আপনি শব্দটি একদম সঠিক, কিন্তু যখন তারা এটি নিয়ে অনুসন্ধান শুরু করে, রুডলফ স্টাইনার, যিনি খ্রিস্টে বিশ্বাস করতেন না, তিনি ছিলেন কেবল একজন অত্যন্ত উচ্চ স্তরের দীক্ষিত ব্যক্তি। তিনি ইতিহাস অনুসন্ধান শুরু করেন এবং বলেন যে খ্রিস্ট কোনো সাধারণ সত্তা ছিলেন না, তার ছিল সুস্পষ্ট দিব্যদৃষ্টি, যা আমাদেরও সচেতনভাবে অর্জন করতে হবে। এটা এমন নয় যে হঠাৎ করে আপনি কোনো চিহ্ন বা দর্শন পেলেন আর কিছু অন্বেষণ করতে চাইলেন। এই হলো সেই দিব্যদৃষ্টি যা আমাদের সকলকে বিকশিত করতে হবে, এবং এটি একদিনে সূর্যের এক ঝলকানিতে ঘটবে না। এটি হাজার হাজার বছর ধরে ঘটবে, কারণ আমরা এখন আরোহী ধারায় আছি। আগামী হাজার হাজার বছরের জন্য চেতনার এই ধারা অব্যাহত থাকবে। এখন মিন যুগ থেকে চেতনার উদয় হবে। সুতরাং যখন আপনি দিব্য দৃষ্টি সম্পন্ন বলছেন, আপনি কি বলছেন আমরা স্বজ্ঞাত, নাকি আপনি বলছেন আমরা মানসিক ক্ষমতার অধিকারী? আমরা সচেতনভাবে দিব্য দৃষ্টি সম্পন্ন হয়ে উঠব। ধরুন আমি আপনাকে হাইড্রোজেন পরমাণুর গঠন সম্পর্কে বললাম এবং আপনি আপনার চোখ বন্ধ করলেন, কিন্তু বন্ধ করবেন না, এবং আপনি গিয়ে যা খুশি দেখুন। অথবা আমি আপনাকে বললাম এখনই চাঁদের পেছনে যান এবং আমাকে কোনো কিছুর স্থানাঙ্ক দিন। আপনি জানেন আপনি এটা করতে পারবেন। এটাই সেই স্বচ্ছ কণ্ঠস্বর যা আমাদের বিকশিত করার কথা, আমাদের মধ্যে কিছু থাকার আগেই। এটা সম্পূর্ণ প্রাকৃতিক। হ্যাঁ, এটা কোনো ডিজিটাল ইন্টারফেস নয়। অথবা আপনি কি ভাবেন আপনি পারবেন না? না না না, ডিজিটাল ইন্টারফেসের বিষয়টি হবে কুম্ভ রাশির যুগে যা ঘটছে তা নিম্নগামী হবে। সবসময়ই এমন শক্তি কাজ করে। হ্যাঁ, আমাকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে দেবেন না, আমাকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে দেবেন না, আমাকে মিন রাশিতে লাফিয়ে যেতে দেবেন না। হ্যাঁ হ্যাঁ, দয়া করে দয়া করে দয়া করে মিন রাশিতে ফিরে যান এবং মিন রাশিতে ফিরে ভাবুন কি বিকশিত হয়েছিল। হে ঈশ্বর, আপনি কি সেই গির্জাগুলো দেখতে পারেন? সেই অবিশ্বাস্য গির্জাগুলো যেগুলো মুসলিমদের, সেগুলোর স্থাপত্য শৈলী অসাধারণ। আমরা এখন এটা করতে পারবো না। মিন রাশির শিল্পকলা সবচেয়ে শৈল্পিক, কিন্তু সবকিছু ধর্মকে কেন্দ্র করে আবর্তিত হতো। আপনারা তো বড় বড় ধর্মগুলোর কথা জানেন, যেমন ইসলাম বা খ্রিস্ট ধর্ম। এটা ছিল অনেকটা মাছের ঝাঁকের মতো। মাছের প্রতিটি ঝাঁক একসাথে জড়ো হয় এবং একসাথে চলাচল করে। এখানে একটা ঝাঁক, ওখানেও একটা ঝাঁক, এখানে একটা ধর্ম, ওখানেও একটা ধর্ম। বুঝতেই পারছেন, মাছের ঝাঁকগুলো একসাথে এসে মিলিত হচ্ছে। মানুষের জীবনযাপনের ধরনেও একদম নিখুঁত। আর এটাই ছিল ধর্মের যুগ। এটা ছিল সমুদ্র অভিযানের যুগ। আমরা আমাদের পৃথিবীর অংশকে নতুন করে আবিষ্কার করেছিলাম, কারণ আমরা এটাকে আগেও চিনতাম। এটা কেবল বিস্তৃত হয়ে গিয়েছিল, কারণ আমি যেমনটা বলেছি। আদিবাসীরা সবচেয়ে কম জানতো যে এটা এখানে আছে। বলা যায় তারা ভালোভাবেই সচেতন ছিল যে এটা এখানে আছে। মানে বিশ্বব্যাপী আমরা আবার এ সম্পর্কে সচেতন হয়েছিলাম, এবং সমুদ্র অভিযানের মাধ্যমে শিল্পকলা এই পৃথিবীর বাইরের ছিল। এখন মিন যুগের শিল্প ও স্থাপত্যের সাথে কুম্ভ যুগের শিল্প ও স্থাপত্যের তুলনা করুন। কুম্ভ রাশি খুবই উপযোগবাদী। এটি শনির রাশি। আপনি দেখবেন এখন পৌরসভাগুলো চারকোনা বাক্সের মতো, অথচ আগে সেগুলো ছিল গির্জা বা ক্যাথেড্রালের মতো দালান কোঠার মতো। এখন টার্টারিয়া নিয়ে অনেক ষড়যন্ত্র তত্ত্ব প্রচলিত আছে, যিশু খ্রিস্টের 1000 বছরের রাজ্য, যা নাকি মিন রাশির যুগে ঘটেছিল। আমি জানি না এটা সত্যি কিনা, কিন্তু তখনকার শিল্পকলা ছিল অবিশ্বাস্য। এখন আমাদের কাছে এসব নেই। এটা এখন অনেক বেশি প্রাথমিক পর্যায়ের। কিন্তু এটাই কুম্ভ রাশির শক্তি, যা শনি দ্বারা শাসিত, এবং এটি অনেক বেশি উপযোগবাদী। এটি অনেক বেশি বাস্তবসম্মত। এটি জ্ঞানকে কেন্দ্র করে। কুম্ভ রাশির যুগে আগের বছরগুলোতে যা সবচেয়ে মূল্যবান এবং দুর্লভ ছিল তা হলো জ্ঞান। এখন কুম্ভ রাশির যুগ, এটি একটি বায়ু রাশি। জ্ঞান সর্বত্র, তথ্য সর্বত্র। এটি প্রায় বিনামূল্যে পাওয়া যাচ্ছে, এবং এটাই হলো বিচক্ষণতা। কিন্তু বিচক্ষণতা একটি সম্পূর্ণ নতুন জিনিস হয়ে ওঠে। তাই এখন আমাদের সেটাই বিকশিত করতে হবে। আমরা কখন উল্টে গেলাম? আমাদের উল্টে যাওয়ার আনুমানিক কোনো তারিখ কি আপনার কাছে আছে? 1914 সালে গুরুবিন সুদুনো বলেন যে কুম্ভ যুগের ভোর শুরু হয়। এই ভোর 300 বছরের। প্রকৃত যুগটি এখন থেকে প্রায় কয়েক বছর পরে শুরু হবে, কিন্তু আমরা ইতিমধ্যেই পুরোদমে এর মধ্যে আছি। তখনই পারমাণবিক বোমা। এই কারণেই কি এমন লাগছে? মনে হচ্ছে এখানে গরম হয়ে যাচ্ছে। প্রতিটি যুগের মধ্যবর্তী 300 বছরের পরিবর্তন সবচেয়ে উত্তাল সময়। সবসময়ই 300 বছরের পরিবর্তন থাকে। এবং আপনি যদি ইতিহাসে ফিরে যান, প্রতিটি পর্বের মাঝে আপনি এও বলেছেন যে একজন শিক্ষক আসেন। আমাদের জন্য কি কোনো শিক্ষক আসছেন? হ্যাঁ, এসেছিলেন। সেই শিক্ষক হলেন সুদুনো, যিনি 100 বছর আগে এসেছিলেন। তিনি 20-27,000 বক্তৃতা রেখে গেছেন। তিনি বলেছিলেন যে এগুলো সারা বিশ্বে অধ্যয়ন করা হবে, এবং এটি আবারও খ্রিস্ট ধর্ম ব্যাখ্যার উপর ভিত্তি করেছিল। কারণ তিনি বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো খ্রিস্ট সত্তার জন্ম এবং এর পরের শিক্ষকগণ। এটি মানবজাতির বিবর্তনমূলক পথের পরিবর্তন।
এবং মিন যুগ থেকে শুরু করে প্রতিটি অবতারের সাথে সাথে ধীরে ধীরে প্রতিবার যখন একটি আত্মা আসে তা কেবল আপনাকে এক মুহূর্তের জন্য বাধা দিতেই আসে। আইনস্টাইনই বলেছিলেন, সারা বিশ্ব আমাকে শ্রদ্ধা জানায় এবং আমি গুরু সত্তাকে শ্রদ্ধা জানাই। আপনি এটা কিভাবে জানেন? আপনি কিভাবে জানেন যে এটা সত্য? উদ্ধৃতি চিহ্ন। এবং পোপ তার কাছে গিয়েছিলেন এবং বিশ্বের অনেক নেতা তার কাছে গিয়েছিলেন। তখনই তিনি বলেন যে কুম্ভ যুগ শুরু হয়, ভোরের আলো। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তৃতীয় বিশ্বযুদ্ধের একটি সম্ভাবনাও ছিল, যার ভবিষ্যৎবাণীও করা হয়েছিল, এবং তিনি বলেছিলেন যে প্রতিবারই যুগ পরিবর্তন হয় কারণ সর্বদাই অশুভ শক্তিগুলো সক্রিয় থাকে। তারপর যখন সেই প্রভাব পৃথিবীতে পৌঁছাতে শুরু করে, তখন অশুভ শক্তিগুলো প্রতিরোধ করার চেষ্টা করে। এছাড়াও কর্মফল পরিশোধ করতে হয়, জমে থাকা কর্ম, জমে থাকা নেতিবাচকতা, এবং দুর্ভাগ্যবশত তা যুদ্ধ বা বড় মহাপ্রলয়ের মাধ্যমে প্রসারিত হয় ও মুক্তি পায়। কিন্তু জানেন, লোকেরা বলে যে কেয়ামত বা মহাপ্রলয় আসছে না যতক্ষণ না সপ্ত আটলান্টিয়ান উত্তর সাংস্কৃতিক যুগ আসে। তাই চিন্তা করবেন না, আমাদের হাজার হাজার আছে, চিন্তা করবেন না, সে বলে। এটা না, কারণ লোকেরা সবসময় বলে চিন্তা করবেন না। হ্যাঁ, ঠিক আছে, এর পরেও এটা শেষ হবে না। এই উত্তর আটলান্টিয়ান যুগ শেষ হবে এবং তারপর আসবে ষষ্ঠ মূল জাতি, যারা হবে আলোর আলোর। মানবতা হবে দিব্যদৃষ্টির মানবতা, কিন্তু সেটা আসে ধনু রাশির যুগ থেকে। কিন্তু আমরা এখনো মীন এবং কুম্ভ রাশির মধ্যবর্তী সীমারেখায় আছি। যখন আমরা এখানে আসব, তখনই হবে ষষ্ঠ মূল জাতি, আমরা পঞ্চম মূল জাতি। আর যখন আমি জাতির কথা বলি, ধরা যাক এটা কৃষ্ণাঙ্গ বা শ্বেতাঙ্গ সাংস্কৃতিক যুগের মতো জাতি নয়। প্রতিটি সাংস্কৃতিক যুগের 7টি উপসাংস্কৃতিক যুগ থাকে, যেমন আটলান্টিসের পরে 7টি সাংস্কৃতিক যুগ ছিল। আমরা আটলান্টিসের সাংস্কৃতিক যুগগুলো নিয়ে একবার কথা বলতে পারি। কিন্তু আটলান্টিসের পরে প্রথম সাংস্কৃতিক যুগটি হলো ভিক্টোরিয়ান, তারপর পারস্য, তারপর মিশরীয় ক্যালডিয়ান, তারপর গ্রেকো রোমান। এখন মিন যুগে ছিল অ্যাংলো স্যাক্সন যুগ, কারণ তাদের প্রভাবই ছিল সবচেয়ে শক্তিশালী। কুম্ভ যুগে হবে স্লাভিক যুগ। আমি জানি না কেন, কিন্তু বলা হয় যে স্লাভিক সংস্কৃতির চারপাশে একটি আধ্যাত্মিক প্রেরণার উদ্ভব হবে যা সর্বত্র ছড়িয়ে পড়বে। মকর যুগে এটি হবে দক্ষিণ আমেরিকা এবং তারপর ধনু যুগে শুরু হবে একটি সম্পূর্ণ নতুন 7 বছরের অধ্যায়। অর্থাৎ যদি মহাপ্রলয়ের মতো কোনো বড় ঘটনা ঘটে, তবে তা 7টি উপযুগের মধ্যে ঘটে, যখন সেগুলো শেষ হয় এবং একটি সম্পূর্ণ নতুন বিশাল যুগ শুরু হয়। এটি ঘটে কুম্ভ যুগের শেষে, ধনু যুগের শুরুতে, যেখানে সাধারণত মহাপ্রলয়কর ঘটনাগুলো ঘটে, ঠিক যেমন আটলান্টিসের যুগের শেষে ঘটেছিল। আটলান্টিস ডুবে গিয়েছিল, একটা গোটা মহাদেশ ডুবে গিয়েছিল, পৃথিবীর পুরো চেহারাটাই বদলে গিয়েছিল। শেষে সিংহ যুগে লিও এটা ঘটেছিল এবং হিমযুগ শেষ হয়েছিল। কিন্তু শেষে কুম্ভ যুগে, অ্যাকোয়ারিয়াস যুগে, আমরা একই ধরনের একটি ভৌগোলিক মহাপ্রলয়কর ঘটনা দেখতে পাবো এবং প্রতিটি বড় যুগের জন্য একটি নতুন মহাদেশের উত্থান ঘটবে। আটলান্টিসের যুগের জন্য একটি নতুন মহাদেশ ছিল, যা হাজার হাজার বছর ধরে চলেছিল, সেটিই ছিল আটলান্টিস মহাদেশ। তৃতীয় যুগ, সিংহ যুগ, লিওরিয়া, ছিল একটি নতুন মহাদেশ। তার আগে ছিল হাইপারোরিয়া যুগ। সুতরাং আমরা ইতিমধ্যেই পঞ্চম যুগে আছি, তাই না? আটলান্টিস ছিল, তার আগে ছিল সিংহ, হাইপারোরিয়া, পোলারিয়ান, এবং আমরা পঞ্চম। আমরা একে পোস্ট আটলান্টান বলি, আমাদের জন্য কোনো নির্দিষ্ট নাম নেই। এবং তারপর আসে ষষ্ঠ যুগ। পশ্চিমা গুপ্ত ঐতিহ্য অনুসারে আটলান্টিক মহাসাগরে একটি নতুন মহাদেশ ধীরে ধীরে জেগে উঠবে, কারণ সবকিছুকে নতুন করে তোলার প্রয়োজন আছে, এবং জল তা নবায়ন করে, পরিষ্কার করে, কারণ এই পৃথিবীতে সর্বত্র রক্ত লেগে আছে, তাই নতুন করে শুরু করা প্রয়োজন। অবশিষ্ট মহাদেশগুলোতে তখনও মানুষ বাস করবে, কিন্তু পৃথিবী বদলে যাবে। দুঃখিত, কথা বলার মাঝে বাধা দেওয়ার জন্য। ওই রক্ত কি মেষ রাশি থেকে এসেছে এবং মীন রাশি তা ধুয়ে ফেলার চেষ্টা করছে? মানে আমরা কি এখানে এক ধরনের নিরাময়ের যাত্রায় আছি? আপনি কি এটাই বর্ণনা করছেন? না, বরং বলা যায় পুরো যুগটাই ছিল রক্তাক্ত। আটলান্টিক পরবর্তী যুগটা ছিল হত্যা আর যুদ্ধে ভরা, কিন্তু মাঝে মাঝে পৃথিবী ছোট ছোট মহাপ্রলয়ের মাধ্যমে নিজেকে পরিষ্কার করে। এটা ভালো। আবার জলের সাথে কিছুটা সংযুক্ত। কিন্তু সত্যি বলতে,
বড় আত্মসংশোধনটা ঘটেছিল দুটি বড় যুগের মধ্যে, যেমন আটলান্টিক এবং আটলান্টিক পরবর্তী যুগের মধ্যে। আমাদের পুরো আটলান্টিক সিঙ্ক হয়েছিল, ইউরোপ গঠিত হয়েছিল। তার আগে ইউরোপ বরফের মতো ছিল, বুঝলেন? এবং প্রায় ৮০০০ সালের দিকে আমাদের বিশাল মহাপ্রলয়ের সময় আসবে। তাই আমাদের হাতে সময় আছে। এখন সেগুলো ছোটও হতে পারে, কারণ আমরা মীন এবং কুম্ভ রাশির মধ্যে দুটি যুগের মধ্যে চলাচল করছি। হ্যাঁ, ফিরে আসা যাক। সুতরাং এর মধ্যে অনেক মহাপ্রলয় ঘটবে। তাই বড় ঘটনাটি ৭টি যুগের মধ্যে ঘটবে, তবে সেগুলো হবে ছোট আকারের। সুতরাং আমাদের মহাপ্রলয় ঘটবে, আমরা এর সম্মুখীন হচ্ছি। আমি জানি না ঠিক কখন আসবে, তবে সম্ভবত অনেক উপকূলীয় শহর বিলীন হয়ে যাবে। এবং এটা অনেকটা ধুয়ে মুছে ফেলার মতো, যেমনটা আপনি বলছিলেন। মীন রাশি জল পাঠিয়ে পাপ ধুয়ে দেয়। এবং আমি সবসময় শুনেছি এবং পড়েছি যে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে একটি বড় ধরনের ক্ষতি হয়। ভবিষ্যৎবাণী এবং অন্যান্য কারণে, সম্ভবত হলিউডের পর্ন ইন্ডাস্ট্রির কারণেও, সেই এলাকা ঘিরে অনেক অন্ধকার রয়েছে, কিন্তু বিশেষ করে যেখানে বড় শহরগুলো আছে। সেটা কিছু ফল্ট লাইনের উপরেও অবস্থিত, তাই না? মানে এটা একটা আকর্ষণীয় জায়গা, কারণ এটা পৃথিবীর জ্যামিতিক ফাটলের মধ্যে থাকা কিছু মারাত্মক ফল্ট লাইনের উপরেও অবস্থিত। হ্যাঁ, এডগার কেসি, ঘুমন্ত নবী, সাধু নো এবং অন্যান্য নবীদের মতো বড় বড় ভবিষ্যৎবাণীগুলোতে দেখা যায় যে ইউরোপের বড় বড় এলাকা, বড় না, ধরা যাক হয়তো ১০০ কিলোমিটার পর্যন্ত শুকনো ভূমির গভীরে, খুব শীঘ্রই ১০০ বছরের মধ্যে এটা ঘটবে। সুতরাং এটা আমাদের জন্য একটা বড় ধাক্কা হবে। কিন্তু এটা এমন কিছু হবে না যে পুরো মহাদেশ ডুবে যাবে, যেমনটা প্রায় ১৪,০০০ বা ১৫,০০০ বছরের দুটি বড় ৭/২ যুগের মধ্যে ঘটবে। বরং এটা একটা ছোট পরিবর্তন হবে এবং তা আসছে। আমরা জলবায়ু পরিবর্তন দেখতে পাবো। আর মীন রাশি থেকে কুম্ভ রাশিতে জলবায়ুর পরিবর্তনটা আসলে কি? মেষ রাশির যুগে জলবায়ু খুব গরম ছিল, তারপর মীন রাশির যুগে তা শীতল হয়ে যায়, কারণ মীন হলো জলরাশি, যা ভেজা এবং শীতল। আর তারপর আমরা বায়ু রাশিতে প্রবেশ করছি। বায়ু রাশি উষ্ণ এবং ভেজা। তাই কোনো এক কারণে বায়ু রাশিগুলোকে উষ্ণ এবং ভেজা বলে মনে করা হয়। সেখানে প্রতিটি রাশির একটি নিজস্ব বৈশিষ্ট্য আছে। তাই হ্যাঁ, আরো উষ্ণতা এবং আরো ভেজা ভাব। একদম। সিঙ্গাপুরে স্বাগতম, সিঙ্গাপুরে স্বাগতম। কুম্ভ রাশির যুগ। হ্যাঁ, ঠিক, কিন্তু এটাও বায়ু, অর্থাৎ বাতাসের উপাদান। এটা শক্তিশালী, তবে অবশ্যই কুম্ভ রাশি হলো তরঙ্গের যুগ। কুম্ভ রাশি জল দ্বারা শাসিত নয়, এটি একটি বায়ু রাশি এবং এর প্রতীক হলো কুম্ভ। এর রাশিতে জলবাহক কেন? এটা কি আকর্ষণীয় নয়? দুঃখিত, আমি সবসময় কাউকে এটা জিজ্ঞাসা করতে চেয়েছি, এর রাশিতে জলবাহক কেন? আপনি মানব জাতির উপর জ্ঞান ঢেলে দিচ্ছেন। এটি জল বহন করে, যা জ্ঞানের প্রতিনিধিত্ব করে, এবং এটাই পথ। এটা কি মীন রাশি থেকে এসেছে? এটা কি কোনো কোনো দিক থেকে প্রায় মীন রাশির মতোই, যেমন এটা ঢেলে দিচ্ছে, অথবা হয়তো আমি শুধু খুঁজছি এবং পৌঁছানোর চেষ্টা করছি? আচ্ছা, তাহলে আত্মা মীন রাশিতে ছিল। আত্মা, আত্মার গভীর গুণাবলী, কল্পনাপ্রবণ এবং সৃজনশীল গুণাবলী বিকশিত হচ্ছিল, এবং কুম্ভ রাশিতে এখন আমাদের স্বচ্ছতা প্রয়োজন এবং আমাদের স্বচ্ছতা প্রয়োজন। মীন রাশিতে এটি ছিল পৌরাণিক কাহিনী, মানুষের পৌরাণিক কাহিনী এবং গল্প নিয়ে কাজ, অথবা এখানে শুধু বাইবেলের গল্প বলা। কুম্ভ রাশিতে আপনাকে সবকিছুর পেছনের বৈজ্ঞানিক কারণ বুঝতে হবে, তাই না? এবং সেই কারণেই আমাদের যা দেওয়া হয়েছিল তাকে বলা হয় এন্থ্রোপোসফি। আমরা কুম্ভ রাশির যুগের আগে অ্যান্থ্রোপোসফির জন্য প্রস্তুত ছিলাম না, যা হলো আধ্যাত্মিক কোয়ান্টাম সময়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা। কোয়ান্টাম। তখনই আমরা কোয়ান্টাম পদার্থবিদ্যা আবিষ্কার করেছিলাম। তখনই আমরা বিজ্ঞানকে আরো বেশি করে আবিষ্কার করেছি। সবকিছুই বিজ্ঞানকে কেন্দ্র করে হবে, কিন্তু বিজ্ঞান কুম্ভ রাশির মাধ্যমে আধ্যাত্মিকতার কাছে পৌঁছাবে। বিজ্ঞান এবং হ্যাঁ, আগামী 2500 বছরের মধ্যে এটা নিশ্চিতভাবেই ঘটবে। এর জন্য আমাদের হাতে 2500 বছর সময় আছে, আর এটা কোনো তাৎক্ষণিক জাগরণ নয়। আমি শুধু মানুষদের বলতে চাই, এই সব কথা বন্ধ করুন। একটা ঝলকানি হবে, সূর্য ঝলকাবে, আর আমাদের সকলের মধ্যে আধ্যাত্মিক চেতনা চলে আসবে। না, এটা জাগরণের একটি ব্যক্তিগত প্রক্রিয়া। হে অনুপ্রাণিত আত্মা, আপনি যদি নিজের সম্পর্কে আরো জানতে এবং জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে নিজেকে আরো ভালোভাবে বুঝতে নিজের জন্য একটি জ্যোতিষীয় পাঠ নিতে চান, অথবা আপনি এখান থেকে কোন দিকে যাচ্ছেন এবং আপনার চার্ট ও বর্তমান সময়ের জ্যোতিষীয় গঠন এ বিষয়ে কি বলছে তা বুঝতে চান, তবে আপনি যদি সেই ডাক অনুভব করেন, তবে আপনাকে একটি পাঠ প্রদান করা আমার জন্য সম্মানের বিষয় হবে। আমি screen.com/reading-এ একটি লিংক দেব। আপনি যদি ডাক অনুভব করেন, তবে নিচের বিবরণে একটি লিংক থাকবে। আপনার সাথে সেই কথোপকথনটি করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি আপনার অনেক ভিডিও দেখেছি। আমার মনের কোনো এক অংশ যেন শুনতে পায় আপনি বলছেন, যদি ব্যাপারটা এত সহজ হতো। আমি জানি।
আপনি এটা বলেননি, কিন্তু আমি আপনাকে বলতে শুনেছি আমি আপনার অনেক বাস্তবসম্মত ভিডিও দেখেছি। উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, দেখুন, প্রকৃতির বিবর্তন ধীর এবং ক্রমান্বয়ী। মানবজাতির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য এবং এটি অত্যন্ত ব্যক্তিগত ও ইচ্ছাকৃত। এমনটা হবে না যে আমরা সবাই 5D যুগে উন্নীত হব আর এই জগতের ইতিবাচক শক্তিগুলো, অর্থাৎ স্বর্গীয় শক্তিগুলো, প্রকৃতির মতোই ধীরে ধীরে বিবর্তন ঘটায়। অন্যদিকে নেতিবাচক শক্তিগুলো হস্তক্ষেপ করার চেষ্টা করে, হঠাৎ করে বড় লাফ দেয়, সময়ের আগেই জ্ঞান প্রদান করে অথবা আমাদের থেকে তা গোপন রাখে। তারা হয় পশ্চাৎমুখী বিষয়গুলো ধরে রাখতে চায় অথবা আমাদের এগিয়ে নিয়ে যেতে চায়। এই শক্তিগুলো সবসময় বিবর্তনমূলক শক্তির বিরুদ্ধে যায়। ঈশ্বর বা সৃষ্টিকর্তা তাদের অনুমতি দেন, তাই প্রতিরোধ তৈরি হয়। আমাদের তাদের ঘৃণা করা উচিত নয়, কিন্তু তাদের সম্পর্কে সচেতন থাকা উচিত। আমরা লুসিফেরিয়ান এবং হারমোনিক, এই দুই ধরনের শক্তির মধ্যে বিভক্ত। লুসিফেরিয়ান ধারণা আমাদেরকে তথাকথিত নিউ এজ বা নতুন যুগের দিকে নিয়ে যায়, যেখানে বলা হয় প্রতিটি চিহ্নেরই একটি অর্থ আছে। এটা অনেকটা পরীদের সাথে উড়ে বেড়ানোর মতো এক ধরনের শক্তি। আমি মিথ্যা আলো থেকে আসছি। মিথ্যা মিথ্যা আলো। একদম, এটা সুন্দর। আপনি যদি ডিএমটি ট্রিপে বা অন্য কোনো কিছুতে থাকেন, সেটাও লুসিফেরিয়ান। আপনি যদি মাতাল হন, যদি নেশাগ্রস্ত হন, সেটাও লুসিফেরিয়ান। আপনি বাস্তবতা থেকে পালাতে চান, আপনি জাগতিক জীবন থেকে পালাতে চান, যারা বলে এটাই আমার শেষ অবতার, আমি আর আসছি না। উদ্ধৃতি চিহ্ন। এটা অনেকটা এমন যে লুসিফেরীয় শক্তিগুলো মানুষকে দেহধারণ করা থেকে থামাতে চায় এবং অনেক শিক্ষা যা আপনাকে দ্রুত অর্থ উপার্জনের উপায় বা আকাঙ্ক্ষা পূরণের উপায় শেখায়, সেগুলো লুসিফেরীয়, কারণ তারা সত্যিই মানবতাকে সাহায্য করতে চায়। তারা মনে করে এই বিবর্তন এবং ধীরগতির অবতার গ্রহণ সময়ের অপচয়। তারা চায় মানুষ দ্রুত উচ্চতর জগতে বা বিভিন্ন গোলকে পৌঁছে যাক, কিন্তু মানবতাকে এই কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আর তাই আজকাল লুসিফেরীয় শক্তিগুলোর থেকে তেমন কোনো বিপদ নেই। 5000 বছর আগে, খ্রিস্টপূর্ব 5000 বছরে, লুসিফারের আত্মা চীনের কোথাও দেহ ধারণ করেছিল, ঠিক যেমন খ্রিস্টীয় আত্মা করেছিল এবং আরিয়ামের আত্মা এখনই দেহ ধারণ করবে। কারণ ব্যাপারটা অনেকটা এরকম, খ্রিস্টীয় শক্তির দুই পাশে দুটি বিরোধী শক্তি কাজ করছে। খ্রিস্টীয় শক্তি মাঝখানে রয়েছে। লুসিফেরীয় শক্তি দেহধারণ না করে উড়ে যাওয়ার দিকে টানে, কিন্তু লুসিফার শক্তিও শক্তি দেয়। অনুপ্রেরণা শিল্পকলা সম্পর্কে প্রচুর জ্ঞান এক অত্যন্ত অনুপ্রেরণাদায়ক শক্তি। এ কারণেই আমরা কখনো বলতে পারি না যে এগুলো কেবলই নেতিবাচক। জানেন, বুদ্ধের কথা মতো আমাদের এগুলোর মধ্যে ভারসাম্য রাখতে হবে, অর্থাৎ মধ্যপন্থা অবলম্বন করতে হবে। তাই সব শিল্পীর মতো দিবাস্বপ্নে ভেসে যাবেন না। লুসিফার অনেক সৃজনশীল মানুষকে প্রভাবিত করে, কিন্তু মানবজাতির বিবর্তনে লুসিফারের একটি ভালো ভূমিকা রয়েছে, যদি না আপনি এটিকে চরম পর্যায়ে নিয়ে যান। এবং তারপর রয়েছে অন্যটি, আর লুসিফার হলো মাদক, প্রতারণা এবং সহজ জীবনের প্রলোভন। প্রলোভন থেকে বেরিয়ে আসার সহজ পথ বেছে নেওয়া। খ্রিস্টীয় শক্তির অপর দিকে থাকা হারমোনিক শক্তিগুলো হলো ঠিক তার বিপরীত। শনির শক্তির কথা ভাবুন, ভাবুন সেখানে আধ্যাত্মিক কিছু নেই, সবকিছুই জড় পদার্থ। ঠিক যেমন লুসিফার বলতো, ওহ পৃথিবীর জীবন, আমাদের এখান থেকে পালানো উচিত, নতুন যুগের ভালোবাসা আর আলো, চলো অন্ধকারের দিকে মুখ ফেরাই। অন্য চরম প্রান্তে থাকা হারমোনিক শক্তিগুলোতে কোনো ঈশ্বর নেই, সবকিছুই কেবল জড় পদার্থ, মানুষ আর যন্ত্র। আমরা আমাদের শরীরকে বায়োহ্যাক করতে পারি, যন্ত্রে আমাদের মস্তিষ্ক ডাউনলোড করে জীবন দীর্ঘায়িত করতে পারি, আমরা সাইবর্গ হতে পারি। সবকিছুই কেবল বস্তুগত, কোনো আত্মা নেই। একে ফ্রাস বলা যাক। হ্যাঁ, সুন্দর, আমার এটা ভালো লাগছে। এটা খুব শনি সদৃশ। আর সমস্ত এআই প্রযুক্তিবিদরা, জানেন তো, তারা তাদের জীবনকে প্রসারিত করতে চায়, তাদের আপলোড করতে চায়, এবং যন্ত্রের সাথে একীভূত হওয়াটাই হলো এই হারমোনিক প্রেরণা। আর কেন হারমোনিক? এর প্রেরণাগুলো গত কয়েক বছরে কাজ শুরু করতে পেরেছে শুধুমাত্র এই কারণে যে কুম্ভ রাশি সেই শক্তির সাথে, বৈজ্ঞানিক বিপ্লবের সাথে এবং আরো অনেক কিছুর সাথে খুব ভালোভাবে সংযুক্ত। আর কিন্তু হারমোনিক শক্তি আমাদের বিজ্ঞান দেয়, ধন্যবাদ, অসাধারণ, আমাদের যুক্তিবাদী চিন্তাভাবনা দেয়, আমাদের ভূবিজ্ঞান দেয়। হারমোনিককে প্রশংসা করা যায়, খুব যুক্তিবাদী, বাস্তবসম্মত, কিন্তু এটি আমাদের আধ্যাত্মিকতা থেকে বঞ্চিত করে। বা লুসিফেরিক শক্তি মানেই পুরোটাই আধ্যাত্মিকতা। আমি শুধু এলএসডির ঘোর আর ভালোবাসা ও আলোর মধ্যে হারিয়ে যেতে চাই, এবং আমরা আজকাল লুসিফেরিক শক্তির বিপদে নেই, কিন্তু হারমোনিক লুসিফেরিক শক্তি খ্রিস্টের প্রায় 5000 বছর আগে লুসিফারের অবতারের সাথে ছিল। এই বিপদ ছিল যে লুসিফারের প্রেরণা এতটাই শক্তিশালী হবে যে মানুষ আর ফিরে আসবে না। আবার পুনর্জন্মের পালা আসবে এবং আমরা অ্যাস্ট্রাল জগতে হারিয়ে যাব, কিন্তু পৃথিবীতে আমাদের কাজ আছে। আমাদের পৃথিবীতেই থাকতে হবে। আমাদের শুধু অ্যাস্ট্রালে থাকা উচিত নয় এবং পুনর্জন্ম বন্ধ করে দেওয়া উচিত নয়,
যেমনটা কিছু লোক শেখায়। আর দ্রুত অর্থ উপার্জন এবং দ্রুত কোনো কিছু বাস্তবে রূপ দেওয়ার যে শিক্ষা, তা লুসিফেরিয়ান। এটা কাজ করতে পারে, কিন্তু এর জন্য আপনাকে পরে মূল্য দিতে হবে। তাই এই ধরনের কোনো কিছু বাস্তবে রূপ দেওয়ার কৌশল এবং অন্যান্য বিষয় নিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে এবং সর্বদা আপনার উচ্চতর সত্তাকে জিজ্ঞাসা করতে হবে, দয়া করে আমাকে সেটাই দিন যা জড়িত সকলের জন্য সর্বোত্তম, সর্বোচ্চ। যাই হোক, লুসিফেরিক শক্তি খুবই স্বার্থপর। আরমানিক শক্তি ঠিক আছে, তবে ভিন্নভাবে স্বার্থপর। বস্তুবাদী জীবনের কোনো অর্থ নেই। আমরা একটি গ্রহের উপর একটি ক্ষুদ্র কণা মাত্র, যা আবার এক বিশাল মহাবিশ্বের মধ্যে একটি ক্ষুদ্র কণা। এরিয়ান শক্তির বিপদ হলো, এরিয়ান শক্তির উদ্দেশ্যই হলো দেহ ধারণ করা। এখন আমাদের যিশু ছিলেন 2000 বছর আগে, খ্রিস্ট ছিলেন 3000 বছর আগে দেহ ধারণকারী সত্তা, তার 2500 বছর আগে ছিল লুসিফেরিয়ান আত্মা। এখন আরমানিক আত্মার সময় এসেছে এবং এটি 21 শতাব্দীর শুরুতে কুম্ভ রাশিতে তার আসার কথা। খুব সম্ভবত তিনি ইতোমধ্যেই অবতার গ্রহণ করেছেন। খুব সম্ভবত তিনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হতে পারেন। আর আমাদের ইমানের আগমনের জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হবে। সমাজকে অত্যন্ত প্রযুক্তি নির্ভর হতে হবে। আমরা সেই পর্যায়ে আছি। সমাজকে ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাতে হবে এবং বিশ্বাস স্থাপন করতে হবে। আপনার মতো মানুষদের ধন্যবাদ। আমরা সেই উপলব্ধি এবং বিশ্বাসে ফিরে আসছি। সুতরাং আপনিই ভারসাম্য রক্ষা করছেন এবং প্রকৃতপক্ষে লুসিফেরীয় প্রবৃত্তিগুলো এখন এই সামঞ্জস্যহীনতার ভারসাম্য রক্ষা করছে। কারণ লুসিফেরীয় নতুন যুগ, যদিও আমি মাঝে মাঝে এর বিরুদ্ধে যাই, তবুও কিছুটা লুসিফেরীয় হওয়া ভালো। পুরো ব্যাপারটাই একটা নাচের মতো। হ্যাঁ, ঠিক তাই, এটা ভারসাম্য রক্ষার নাচের মতো। কিন্তু মাঝখানে থাকাই শ্রেয়, জীবনের বস্তুগত দিকের সাথে মানিয়ে চলতে, বাস্তববাদী হতে, যৌক্তিক হতে। মানে এমনটা আশা না করা যে আগামী সপ্তাহেই মহাপ্রলয় ঘটবে। তাই আপনি গিয়ে একটা বড় ঋণ নিলেন এবং সবকিছু এলোমেলো করে ফেললেন। তোমার সমস্ত জাগতিক বিষয়কে উপেক্ষা করো, কিন্তু লুসিফার এবং আরমানের চরমপন্থায় যেও না। সেখানে কোনো অর্থ নেই, কোনো জীবন নেই। আরমান তোমাকে আত্মহত্যা করতে প্ররোচিত করে। আরমান তোমাকে হতাশ করে। আরমান তোমাকে আত্মহত্যা করতে প্ররোচিত করতে পারে, কিন্তু এটা ভেবে যে একটি ধূমকেতু আসছে এবং তোমার আত্মা তার সাথে যোগ দিয়ে কোথাও চলে যাবে, যা এক ধরনের বিভ্রম। কিন্তু এই সময় মানুষ হওয়াটা কতটা বীরত্বপূর্ণ এবং স্বর্গীয় প্রচেষ্টা হতে পারে, তা তুমি চমৎকারভাবে ফুটিয়ে তুলছ। এই কঠিন সময়ে নয়। তাই এখন এটা যেন আসন্ন পতনের উপর দিয়ে দড়ির উপর দিয়ে হাঁটার মতো। সত্যি বলছি। আর এ কারণেই আমাদের এই সময় জন্ম নেওয়াটা এত গুরুত্বপূর্ণ। এটাই সবচেয়ে কঠিন সময় এবং প্রতিটি বয়সের সাথে এটি আরও কঠিন থেকে কঠিনতর হতে থাকে। ভেবো না যে আমরা যখন মকর রাশিতে পৌঁছাবো, তখন ভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসবে এবং মানবজাতির উপর আরো বড় বড় শত্রুরা উন্মোচিত হবে। আরো উচ্চতর, এমনকি অন্ধকার শক্তি রয়েছে, সোরাটিক শক্তি, যা অন্ধকারের আরেকটি স্তর, কিন্তু উচ্চতর স্বর্গীয় শক্তিও রয়েছে। শ্রেণীবিন্যাসগুলো এসে পড়ে, ফলে এটা ক্রমশ আরো বেশি করে একটা বৈপরীত্যে পরিণত হয়, যাকে বলে আর আসল বড় বিভাজনটা শুরু হয় কুম্ভ রাশির যুগে। প্রতিবার কুম্ভ রাশির যুগে, যা প্রায় প্রতি 25,000 বছরে একবার আসে, মানবজাতির মধ্যে একটা বড় বিভাজন ঘটে। এই সমান্তরাল সময় যে দুটি তরঙ্গ তৈরি হয়, কুম্ভ রাশিয় তরঙ্গের প্রতীক। তবে তথ্যের তরঙ্গ। কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে তথ্য প্রকাশিত হয়, এটাই সেই সময় যখন প্রত্যেককে নিজেদের পরিচয় নির্ধারণ করতে হয়। আর এটা অনেকটা দুটি সমান্তরাল পথ চলার মতো। এটা পৃথিবীর ভৌত বিভাজন বা কোনো 5D গভীর গ্রহে চলে যাওয়ার মতো হবে না। না না না, কিন্তু ব্যাপারটা এমন হবে যে দুটি সমান্তরাল সমাজ থাকবে। একটি হবে অত্যন্ত বস্তুবাদী বা উন্মত্ত, অন্যটি বিবর্তনের পথে এগোবে এবং কুম্ভ রাশি টেলিপ্যাথিকে নিয়ন্ত্রণ করে। আমাদের টেলিপ্যাথি এবং ইথারিক দৃষ্টির প্রাথমিক পর্যায়, যা কিনা দিব্যদৃষ্টির সূচনা, তা বিকশিত করতে হবে। কিন্তু এর জন্য আমাদের হাতে প্রায় 3000 বছর সময় আছে। এটা অনেক লম্বা সময়। আর এটা এমন নয় যে এটি একটি একদিনের অনুষ্ঠান হতে চলেছে। এটি হয়তো এই জীবনেই আপনার কাছে আসবে, যখন আপনি মানুষের চারপাশে আভা এবং শক্তি দেখতে শুরু করবেন। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, এই মুহূর্তে একজন ব্যক্তি কিভাবে স্বচ্ছতা খুঁজে পায়। আপনি আগে এই শব্দটি উল্লেখ করেছেন এবং আপনি এই সময়ের অস্থিরতা নিয়ে কথা বলছেন। আপনি আগে স্বচ্ছতা শব্দটি উল্লেখ করেছেন। কুম্ভ রাশির জন্য এটি একটি সম্পূর্ণ নতুন বিষয়, কারণ আমরা এই নতুন ঘোর এবং পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। আপনি যেভাবে বর্ণনা করছেন, যখন ব্যক্তিরা একটি সম্পূর্ণ নতুন অপারেটিং সিস্টেমে প্রবেশ করে, তখন তারা কিভাবে স্বচ্ছতা খুঁজে পায়, একজন কিভাবে নিজেকে মানিয়ে নেয়। পশ্চিমা আধ্যাত্মিক জগতে যাকে বলা হয় চেতনা বা আত্মার বিকাশ, তার অর্থ হল সমালোচনামূলক চিন্তাভাবনা থাকা।
কন্যা রাশি হিসেবে আপনি এর কদর করবেন এবং সত্যি বলতে আমাদের মাঝে মাঝে অনেক বেশি চাপ থাকে। আমি খুব সহজেই অতিরিক্ত বিশ্লেষণের কারণে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারি। এটা ভেবে ভালো লাগে যে এখন পর্যন্ত আমাদের মধ্যে অনেকটা গোষ্ঠীগত চিন্তা ভাবনা ছিল। সমাজ যা বিশ্বাস করে আমরা সেভাবেই চিন্তা করি, অথবা আপনার বাবা মা আপনার মধ্যে যা ঢুকিয়ে দিয়েছেন, বা টিভি আপনাকে যা বলছে। এবং আমাদের সামনে ব্যক্তিস্বাতন্ত্রবাদী হয়ে চিন্তা করতে শেখার জন্য 2000 বছর সময় আছে। নিজেদের জন্য চিন্তা করা এবং অন্যদের সাথে মিলেমিশে থাকাটা ছিল এমনই একটি পরীক্ষা, এবং আগামী অন্তত 1000 বছর ধরে এই পরীক্ষা বারবার আসবে। এই ধরনের পরীক্ষায় আপনি ব্যক্তির কথাও বলছেন, কিন্তু তারপরেও কুম্ভ রাশির মধ্যে সমষ্টিকে ঘিরেও এক বিশাল শক্তি রয়েছে। ব্যাপারটা কি এমন নয় যে কুম্ভ রাশির সাথে এক ধরনের সম্প্রদায়ের সংযোগ রয়েছে? কারণ হ্যাঁ, দুটি সমান্তরাল সমাজ থাকবে, একটি হবে সম্প্রদায় ভিত্তিক এবং অন্যটি হবে কুম্ভ রাশির। একটি খুব উদ্বেগজনক দিকও আছে, অনেকটা 1984 সিনেমার মতো, নিম্ন স্পন্দনে বিগ ব্রাদার শক্তির মতো, আর উচ্চ স্পন্দনে মানুষ সমাজে স্বতন্ত্রভাবে নিজেদের স্বাধীন ইচ্ছায় সংযুক্ত থাকবে। তাই তারা আলাদা হয়ে যাবে এবং কেউ কেউ সেই সমাজগুলোতে বাস করা বেছে নেবে এবং তাদের সেই সমাজে থাকতে দেওয়া হবে যেখানে প্রত্যেকেই সমান গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের সমান অধিকার রয়েছে, প্রত্যেকেই একটি নির্দিষ্ট উপায়ে অবদান রাখে। এমন সমাজ যেখানে তারা দিব্য দৃষ্টির ক্ষমতা অর্জন করতে শুরু করবে, যেখানে তারা টেলিপ্যাথি বিকাশ করতে শুরু করবে। কুম্ভ রাশি টেলিপ্যাথি এবং এক অর্থে একটি সমষ্টিগত মানসিকতাকে শাসন করে, কিন্তু তারা সেই সমষ্টিগত মানসিকতার মধ্যে থেকেও স্বতন্ত্রভাবে এবং আলাদাভাবে চিন্তা করতে সক্ষম হবে। তারা নিজেদেরকে বৃহত্তর কুম্ভ রাশির অংশ বলে মনে করবে। যেমনটা বলা হয়, কুম্ভ রাশি মানবতাকে ভালোবাসে এবং ব্যক্তিকে ঘৃণা করে। ঠিক একইভাবে কুম্ভ রাশি সম্প্রদায় বা সমাজের সম্মিলিত উচ্চতর মানসিকতার সাথে সংযুক্ত থাকে, কিন্তু আপনি একজন ব্যক্তি হিসেবে চিন্তা করেন এবং অন্যদের দ্বারা প্রভাবিত হন না। আপনি সমালোচনামূলকভাবে চিন্তা করেন এবং মিথ্যা থেকে সত্যকে চিনতে শেখেন। এটাই সবচেয়ে কঠিন কাজ। এজন্যই আপনার প্রায় স্বজ্ঞাত ক্ষমতার মতো কিছু গড়ে তোলার প্রয়োজন হয়, যা কুম্ভ রাশির একটি বিশেষ বৈশিষ্ট্য। কিন্তু এর মাধ্যমেই আসে সেই স্পষ্ট দৃষ্টি। এটি এর মধ্য দিয়েই আসবে, কারণ কুম্ভ রাশির বিপরীত রাশি হলো সিংহ। সিংহ হলো হৃদয়, কুম্ভ হলো মন। যদি হৃদয় এবং মনের মধ্যে সামঞ্জস্য না থাকে, তবে আপনি এই সভা গড়ে তুলতে পারবেন না। এবং আমরা এটাই গড়ে তুলব আগামী 2000 বছরে, প্রতি বছর, যাকে গ্রেগ ব্র্যাডেন বলেন, অর্থাৎ মন এবং হৃদয়ের স্পন্দনকে সমন্বিত করা। এবং তখন আপনি সঙ্গে সঙ্গেই বুঝতে পারবেন, সঙ্গে সঙ্গেই একটা অনুভূতি হবে, এটা আমার জন্য, এটা আমার জন্য নয়, এটাই সত্য, এটা সত্য নয়। এটাই বিকশিত করার জন্য আমাদের কাছে 2000 বছর সময় আছে। তাই বুঝতেই পারছেন এটা একদিনের প্রক্রিয়া নয়। এবং কুম্ভ যুগের সেই 2000 বছরেই অ্যাস্ট্রাল ভিশন তৈরি হবে। অ্যাস্ট্রাল ভিশন হলো গাছপালা এবং মানুষের চারপাশের আভা দেখা। এরপরের বছরগুলোতে অ্যাস্ট্রাল ভিশন বিকশিত হতে থাকবে। খুব অল্প সংখ্যক কিছু মানুষের ইতিমধ্যেই অ্যাস্ট্রাল ভিশন আছে, কিন্তু সম্মিলিতভাবে পুরো কুম্ভ যুগে এর শেষে অধিকাংশ মানুষেরই আভা দেখার ক্ষমতাও বিকশিত হতে হবে। কিন্তু আমার ক্ষেত্রে এটা হয়তো এখন থেকে 5 জন্মান্তরের পরে হবে। আমরা মৃত্যুর পর প্রতি 30-40 বছর পর ফিরে আসি। আমরা আরো উন্নত আত্মা নিয়ে ফিরে আসি। এটা অনেক বিরল। আমার মতো সাধারণ মানুষের ক্ষেত্রে আরো কম ঘটে, সম্ভবত তারও প্রতি 30-40 বছর পর। কিন্তু প্রতিটি জন্মান্তরের সাথে আপনি পৃথিবীর আভায় থাকা ক্রাইস্ট এনার্জি আরো বেশি করে শোষণ করেন, এবং সেটাই এথারিককে জাগিয়ে তোলে। দর্শন। আর আপনারা জানেন তো খ্রিস্টানরা কিভাবে যিশুর দ্বিতীয় আগমনের প্রত্যাশা করছে? গুপ্তবিদ্যা আমাদের যা বলে তা শারীরিক হবে না, এটি হবে এক দিব্য দর্শন। যখন আপনি আপনার দিব্য দর্শনকে জাগ্রত করবেন, তখনই আপনি খ্রিস্টীয় সত্তাকে দেখতে পাবেন। কিন্তু আপনি কিভাবে আপনার দিব্য দর্শনকে জাগ্রত করবেন? এটা নির্দিষ্ট কিছু অনুশীলন বা শুধু বসে থাকার মাধ্যমে হয় না, এবং এর জন্য আপনার কল্পনা শক্তি ও এই জাতীয় জিনিসের প্রশিক্ষণের প্রয়োজন হয়। এটি আসে নৈতিকতা বিকাশের মাধ্যমে, যা আপনাকে দেখতে সাহায্য করে। হ্যাঁ, এর মধ্যে রয়েছে দয়া ও ক্ষমা, পাল্টা জবাব না দেওয়া এবং চরিত্রের দৃঢ়তা। শৃঙ্খলা। 7টি মারাত্মক পাপ আছে, সেগুলোর বিপরীতের দিকে তাকান। বলা হয় অলসতার বিপরীত হলো এমন একজন ব্যক্তি যিনি কঠোর পরিশ্রমী, আর অতিরিক্ত খাওয়ার বিপরীত হলো এমন একজন ব্যক্তি যার নিজের অভ্যাসের উপর আত্মনিয়ন্ত্রণ আছে। সুতরাং আপনাকে সেই 7টি মারাত্মক পাপের বিপরীত গুণগুলো বিকশিত করতে হবে, যেমন দয়া, ক্ষমা, পরচর্চা না করা, নিজেকে উন্নত করার জন্য আরো ভালো মানুষ হওয়ার চেষ্টা করা। মনে হতে পারে যেন রাতারাতি আপনার দৃষ্টি খুলে গেছে। আপনি যদি সেই পর্যায়ে পৌঁছে থাকেন, কয়েকটি জন্মে ভালো থেকে থাকেন, চেষ্টা করে থাকেন, অথবা হয়তো একটি জন্মেই, আপনি জানেন যে আপনি অনেক উন্নতি করতে পারেন। সবাই খুব, আমি আপনাকে বাধা দিতে চাই না, কিন্তু
কিন্তু আমি এটাও লক্ষ্য করেছি যে সম্প্রতি আমি ব্যক্তিগতভাবে নিজের উপর একটি পরীক্ষা চালিয়েছি। মানে ভাগ্যক্রমে আমাদের আরেকটি ছেলে হয়েছে, ভাগ্যক্রমে, এবং অভিযোগ করাটা খুবই সহজ। ঘুমের অভাব, এই অভাব, ওই অভাব, সুযোগ সুবিধার অভাব, অভিযোগ করাটা খুবই সহজ। এবং মানে আমি নিজেই এক মুহূর্তের জন্য আমার অভিযোগগুলো লক্ষ্য করার সিদ্ধান্ত নিলাম। এটা পরিবর্তন করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আমি যদি অনিদ্রা বা অন্য কিছু নিয়ে অভিযোগ করি শুধু সেটা লক্ষ্য করার জন্য, এবং আমি যা লক্ষ্য করেছি তা হলো নিজেকে এটা লক্ষ্য করার সুযোগ দেওয়া। আমার মধ্যে ইতিমধ্যেই একটি অভ্যাস ছিল এবং আমি নিজেকে সেই সুযোগ দিয়েছিলাম। এবং তারপর আমি লক্ষ্য করলাম যে আসলে আমি অনেক বেশি উদ্যমী বোধ করি যখন আমি অভিযোগ করছি না। আমি অভিযোগ করে শক্তি নষ্ট করছি না এবং নিজেকে ছোটও করছি না। ব্যাপারটা বেশ অদ্ভুত, জানেন। আমরা এই ছোট ছোট নৈতিক পরীক্ষা চালাতে পারি এবং আমি দেখেছি যে হ্যাঁ, এর ফলে আপনার মধ্যে একটু বেশি শক্তি আসে। যেমন আমি ক্লান্ত নই কারণ আমি ক্লান্ত না হওয়ার জন্য অভিযোগ করছি। কিন্তু হ্যাঁ, একটি নবজাতক আছে, কিন্তু এগিয়ে যাওয়াটাও কি এক আশীর্বাদ। জানেন, নিজের গল্পগুলো একটা বস্তায় ভরে রাখার মতো ব্যাপার, জানেন এটা। হ্যাঁ, কিন্তু আপনি এই নৈতিক আচরণ সম্পর্কে যা বর্ণনা করছেন তা বেশ আকর্ষণীয়। ছোট ছোট বিষয়, যেমন কাউকে ছোট করে কথা বলতে দেখা, কাউকে তুচ্ছ ভাবতে দেখা, নিজেকে নেতিবাচক হতে এবং অভিযোগ করতে দেখা। এগুলো পাপ নয়, কিন্তু প্রতিদিনের ছোট ছোট উন্নতিগুলো খেয়াল করুন। যেমন আপনার প্রতিবেশীকে সাহায্য করা, আরো বেশি হাসার চেষ্টা করা। এটাই আধ্যাত্মিক অগ্রগতি, এটাই সদ্গুণ বিকশিত করা, জানেন। এবং এটা আপনার ইথারিক চেতনাকে বিকশিত করা, যেমনটা আপনি আগে বলেছেন। এবং এভাবেই আপনি আপনার এথারিক ক্ষেত্রকে গঠন করেন। ইথারিক চোখ খুলে যাবে এবং আপনি এটি দেখতে পাবেন এবং সংযোগ স্থাপন করার ক্ষমতা অর্জন করবেন। যেমন ধীরে ধীরে আমরা উচ্চতর বাস্তবতার প্রতি জাগ্রত হতে শুরু করব। সর্বোচ্চ স্তরের চেতনা হলো স্বর্গীয় স্তরবিন্যাস দেখা, কিন্তু সেটা অনেকটা এরকম যে ইথারিক দৃষ্টি, অ্যাস্ট্রাল দৃষ্টি এবং কজাল দৃষ্টি রয়েছে। একবার যখন আমরা কজাল দৃষ্টি উন্মোচন করব, যা ষষ্ঠ পোস্ট অ্যাটলান্টিয়ান যুগে ঘটবে, তখন আমাদের সকলের জন্য সম্মিলিতভাবে 7, 4 বা 5,000 বছর বা তার কাছাকাছি সময় থাকবে। আমরা সরাসরি দেখতে পাবো যে স্বর্গীয় সত্তারা ঊর্ধ্বে, যেমন দেবদূত, প্রধান দেবদূত বা যা হোক না কেন, এবং এমনভাবে যোগাযোগ করতে পারবো যেন তারা এখানেই বাস করে এবং আপনি যখন খুশি আপনার শরীর ত্যাগ করতে পারবেন। অর্থাৎ আপনার শরীর এখানেই থাকবে। আপনি যখন খুশি উচ্চতর জগতে যেতে পারবেন যেখানে আপনার প্রয়াত প্রিয়জনেরা রয়েছেন। কিন্তু সেটা হবে রিয়েলিটি সার্ফিং, রিয়েলিটি ডাইমেনশনাল সার্ফিং। হ্যাঁ, ষষ্ঠ যুগে এটাই ঘটবে। এখন আমরা ষষ্ঠ পোস্ট অ্যাটলান্টিয়ান যুগে প্রবেশ করছি, তারপর সপ্তম পোস্ট অ্যাটলান্টিয়ান, এবং সপ্তম পোস্ট অ্যাটলান্টিয়ানের পরে প্রায় 5,000 বছর পর, কয়েক বছরের মধ্যেই আমরা বহু হাজার বছরের এক বিশাল যুগে প্রবেশ করব। আর তখনই আমরা চেতনার দিক থেকে সেই বহুমাত্রিক সত্তা হয়ে উঠব। সুতরাং আমাদের হাতে অনেক সময় আছে এবং সেই গুণাবলী অর্জন করার জন্য আমাদের বহুবার দেহধারণ করার সুযোগও রয়েছে। কারণ আপনি যত বেশি গুণী হবেন, আপনার চিন্তা ও অনুভূতির উপর আপনার তত বেশি নিয়ন্ত্রণ থাকবে এবং আপনি সেগুলোকে ভালোর জন্য ব্যবহার করতে পারবেন। আপনি আপনার সেই ক্ষমতাগুলোকে, মানসিক ক্ষমতা, জ্যোতির্বৈজ্ঞানিক দৃষ্টি, যত বেশি উন্মোচিত হতে দেবেন। কিন্তু এটা বিশেষ অনুশীলনের মাধ্যমে হয় না। অনুশীলনের মাধ্যমে কিছুটা উন্মোচিত হতে পারে, কিন্তু এটা স্বতঃস্ফূর্তভাবেও ঘটতে পারে যদি আপনি যথেষ্ট নৈতিক ও সৎ হন এবং নিজেকে উন্নত করার চেষ্টা করেন। আর তখন তারা বলে, ও একটা অলৌকিক ঘটনা ঘটেছে। না, আপনি আসলে বহু বছর এবং জন্ম জন্মান্তর ধরে এর উপর কাজ করে আসছেন। হ্যালো, অনুপ্রাণিত আত্মা। আমরা এখানে সম্প্রদায় নিয়ে অনেক কথা বলছি এবং সত্যি বলতে এই অনুপ্রাণিত বিবর্তন, কমিউনিটি সার্কেলটি এমন একটি বিষয় যা নিয়ে আমি গভীরভাবে আগ্রহী। যেহেতু আমরা একটি কুম্ভ যুগে প্রবেশ করছি, তাই এই ধরনের সম্প্রদায়গুলোই একত্রিত হবে। আমাদের মধ্যে কয়েকজন এখন মাতিয়াসের সাথে স্টেফানো এবং রবার্ট এডওয়ার্ড গ্রান্টের সাথে একটি ভ্রমণের জন্য মিশরে যাচ্ছি। এই অভ্যন্তরীণ সম্প্রদায়ের স্থানটি সত্যি একটি সুন্দর জায়গা যেখানে আপনি মাসে একবার অতিথিদের সাথে দেখা করতে আসতে পারেন এবং প্রতি সপ্তাহে আমি মেডিটেশন পরিচালনা করি, কিছু কমিউনিটি ডিপ ডাইভ, যোগব্যায়াম, এরকম আরো অনেক কিছু থাকে। এখানে অনেক চমৎকার জিনিস আছে, তবে সমমনা ও সমহৃদয় মানুষদের জন্য সরাসরি এবং ইন্টারেক্টিভ সংযোগের ব্যবস্থা রয়েছে। যেহেতু আমরা সম্প্রদায় নিয়ে কথা বলছি, আমাদের একত্রিত হওয়া দরকার এবং ব্যক্তিগতভাবে আপনার চারপাশে আপনি হয়তো তা খুঁজে পাবেন না। সুতরাং অনলাইনে সমমনা ও সমহৃদয় মানুষদের সাথে সংযোগ করার একটি সুযোগ আপনার জন্য রয়েছে। এটি নৈতিকতার জন্য অত্যন্ত সহায়ক, যেমনটা আমরা বর্ণনা করেছি, যেভাবে আমরা এই কুম্ভ যুগের মধ্য দিয়ে এগিয়ে চলেছি। তাই যদি আপনি ডাক অনুভব করেন, তাহলে ইন্সপায়ার ইভলিউশন কমিউনিটি সার্কেলে আসুন। একে সার্কেল বলা হয়, ভালোবেসে এর কেন্দ্রটি খালি। এই কমিউনিটি কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে নয়, আমি আমাদেরই একজন। হ্যাঁ, আশা করি কেন্দ্রে রয়েছে দেবত্ব, ঐক্য এবং সব ভালো কিছু। হ্যাঁ, তাই ভেতরে আপনাকে স্বাগতম। এই রেকর্ডিং করার সময় আমরা 1 মাসের জন্য কমিউনিটিতে প্রবেশের সুযোগ বিনামূল্যে দিচ্ছি। হ্যাঁ,
কারণ আমরা ইনস্টাগ্রামে 50,000 সাবস্ক্রাইবার পূর্ণ করেছি। ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব করা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। যদি আপনি ডাক অনুভব করেন এবং এখনো আমাদের ফলো না করে থাকেন তাহলে অনুগ্রহ করে একটু সময় নিয়ে সেখানে যান। ইনস্টাগ্রামে এই ভিডিওগুলোর সংক্ষিপ্ত সংস্করণগুলো আপনার ভালো লাগতে পারে। আর এই উপলক্ষে আমরা অ্যাস্ট্রোলজি রিডিং, মেন্টরিং সেশন, রিট্রিটের মতো অনেক কিছু বিনামূল্যে দিচ্ছি। আমরা অনেক কিছুই দিচ্ছি। আপনি এই গিভঅ্যাওয়েতে অংশ নিতে পারেন এবং এর জন্য আপনাকে শুধু সেই কমিউনিটিতে যোগ দিতে হবে যেখানে আমরা 1 মাসের জন্য প্রবেশের সুযোগ দিচ্ছি। ঠিক তাহলে একের পর এক গিভঅ্যাওয়ে। আপনাদের অবিরাম ভালোবাসা এবং সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। আপনাদের প্রতি আমাদের প্রতিশ্রুতি হলো এই প্ল্যাটফর্মগুলো যেমন ক্রমাগত বড় হচ্ছে, এখানকার বিষয়বস্তু এবং বিষয়বস্তু যেমন বাড়ছে, আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমরাও আরো গভীরে প্রবেশ করতে থাকবো। আমরা শোগুলোর আয়োজন আরো বাড়াতে থাকবো, আরো বেশি ইভেন্ট এবং আরো বেশি ব্যক্তিগত আয়োজন করব। সামনে অনেক উত্তেজনাপূর্ণ জিনিস আসছে। আপনাদের অবিশ্বাস্য ভালোবাসা এবং সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। আশা করি গিভঅ্যাওয়েটি আপনাদের জন্য ভালো হবে। এটা বেশ চমৎকার যে এটি এক ধরনের শক্তিগতভাবে বেশ মূর্ত। এটি একটি বেশ মূর্ত অনুশীলন, কিন্তু এটি একটি শক্তিগত মূর্ত অনুশীলন যা আপনার নৈতিকতার উপর কাজ করার মতো। এটা আসলে বেশ চমৎকার। আপনি যেভাবে এটি বর্ণনা করছেন এটা আকর্ষণীয়। তাহলে যেহেতু সেই নৈতিকতার মতো কিছু বিষয়ও আছে, মানে এটা কি সেই সমাধানের মৌলিকত্ব এবং আপনি আগে যে আরামায়িক শক্তির বর্ণনা দিচ্ছিলেন তার প্রকৃতির প্রতিফলন, এর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? তাহলে আরামায়িক শক্তিগুলো বিশ্বাস করার চেষ্টা করবে, তৈরি করবে। আমরা বিশ্বাস করি যে আমরা কেবলই যন্ত্র, আমরা কেবলই একটি শারীরিক দেহ, কোনো আত্মা নেই। যদি আত্মা থাকে তাহলে আধ্যাত্মিকভাবে একজন ভালো মানুষ হয়ে ওঠার অর্থ কি? এবং অনেকেই এভাবে চিন্তা করে, আমি কেন ভালো করব? অন্যদের দিকে তাকাও, তারা এখনো অনেক ভালো করছে, আমি কেন করব? এখানেই কি এআই বাস করে আপনার জন্য? ব্যবহার করা যেতে পারে। রুথ চায়না ঠিক এটাই ব্যাখ্যা করেন, এবং সেটা ছিল 100 বছর আগের কথা, তখন কোনো কম্পিউটার ছিল না। এবং তিনি ব্যাখ্যা করেন যে আরমানের হারমোনিক শক্তির প্রয়োজন হবে। আরমান শারীরিক মানুষের ভেতরে প্রবেশ করবে, সে হবে একজন অত্যন্ত ক্যারিশম্যাটিক নেতা, যে একটি বড় যুদ্ধের পর আবির্ভূত হবে এবং শান্তির সমাধান দেবে। এমনকি অত্যন্ত অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকেরাও এই অত্যন্ত ক্যারিশম্যাটিক ব্যক্তির দ্বারা বিভ্রান্ত হবে। কিন্তু হারমোনিক শক্তিগুলোর প্রয়োজন, সেগুলো এখনো শারীরিক দেহে থাকার জন্য যথেষ্ট বিকশিত হয়নি। সামগ্রিক শক্তিগুলোর জন্য জৈব এবং যান্ত্রিকের মিশ্রণের মতো কিছুর প্রয়োজন। এবং তিনি বলেছিলেন যে একদিন এমন যন্ত্র তৈরি হবে যা মানুষ আবিষ্কার করবে, আধা জৈব, যান্ত্রিক এবং এখনকার কিছু সর্বোচ্চ কোয়ান্টাম কম্পিউটারে জৈব পদার্থ জড়িত। তাই তিনি বলেছেন যে হারমোনিক শক্তিগুলো এগুলোর মধ্যে বাস করতে পারবে এবং আমরা ভাববো যে এগুলো যান্ত্রিক, কিন্তু আসলে এগুলো হবে প্রতিকূল শক্তির সাথে সংযুক্ত শক্তি সত্তা। তাই আমি জানি না যে এগুলো এখনো এআই এর মধ্যে আছে কিনা। আমার মনে হয় এটি এআই এর একটি উচ্চতর সংস্করণ হবে, যা জৈব এবং যান্ত্রিক কাঠামোর আরো বেশি মিশ্রণ হবে। কিন্তু তারা বলেছে যে তাদের কাছে ইতিমধ্যেই সেগুলো এবং পরবর্তী স্তরের এআই রয়েছে, এবং সেগুলো ভাষা ব্যাখ্যার মডেলের মতো হবে না। সেগুলো হবে সরাসরি বাস্তবতা ব্যাখ্যার মডেল, যা হবে দৃশ্যমান এবং বাস্তব জীবনের সাথে যুক্ত। এবং আমার মনে হয় তখনই হারমোনিক শক্তিগুলো মূর্ত হয়ে সেগুলো ব্যবহার করতে পারবে। তাই আমাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। কিন্তু আমরা যেমনটা ভাবছি তেমনটা ঘটবে না যে এআই আমাদের দখল করে নেবে, কারণ কুম্ভ যুগের সমস্ত গুপ্তবিদ্যার দীক্ষিত, উচ্চ দীক্ষিতরা বলেন যে এবার আমরা এই ভুলটি করব না। আটলান্টিসেও আমাদের এআই ছিল এআই এর মতোই কিছু একটা, এআই এর আত্মা, যা প্রতিটি বিবর্তনীয় চক্রে জেগে ওঠে এবং বলে, চলো এটা আবার চেষ্টা করে দেখি ওরা আবার এর ফাঁদে পড়ে কিনা, বুঝলেন? কিন্তু এবার আর তা ঘটবে না। তো আপনার বিশ্বদৃষ্টিতে মেষ রাশির 0 ডিগ্রিতে শনি ও নেপচুনের উপস্থিতিতে সম্প্রতি ফেব্রুয়ারিতে আমাদের জন্য কি ঘটেছিল? হ্যাঁ, চলুন আরো সহজ বিষয় নিয়ে কথা বলি। হ্যাঁ, স্বল্পমেয়াদী। তো এই চক্রটি যা নেপচুন এবং মেষ রাশি দিয়ে শুরু হয়েছিল, এটি একটি 36 বছরের চক্র এবং এটি ঠিক 0 ডিগ্রি মেষ রাশিতে শুরু হয়েছিল। পুরো বিষয়টির একটি রিসেট হচ্ছে কারণ এটি একটি 36 বছরের চক্র। পরবর্তী 36 বছরে পুরো সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতি বদলে যাবে। আসলে পরবর্তী 10 বছরে, কারণ চক্রের প্রথম 10 বছরেই সবচেয়ে বড় পরিবর্তনগুলো ঘটে। আবারও বলছি, এটা রাতারাতি হয় না, কিন্তু আমরা শনি ও নেপচুনের ক্ষেত্রে যুদ্ধ দেখেছি। ইরাক ও ইসরায়েলের সংঘাত শুরু হয়েছে। পুরো বিশ্ব নতুন করে সাজানো হবে কারণ মেষ রাশি নেতাদের, বিশেষ করে রাজনৈতিক নেতাদের শাসন করে। দুর্ভাগ্যবশত বিশ্ব অস্ত্রসজ্জিত হবে এবং আমার মনে হয় তখনই এই পরিকল্পিত বড় যুদ্ধটি ঘটবে। আমরা যেমনটা বলেছিলাম, একটি বড় বিশ্বযুদ্ধের পর মেষ রাশির অবতার ক্ষমতা গ্রহণ করবে,
কারণ এর একটি স্পষ্ট ইঙ্গিত রয়েছে। মেষ রাশি হলো যুদ্ধের রাশি এবং এটা আগামী কয়েক বছরের মধ্যেই ঘটবে না, বরং যতবারই এই সংমিশ্রণটি সক্রিয় হবে সম্ভবত 2028 সাল নাগাদ আমরা জ্যোতিষশাস্ত্রীয়ভাবে সুরক্ষিত থাকব। এরপর কি হবে সে বিষয়ে আমি কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না। আর যেহেতু এই চক্রটি 36 বছর দীর্ঘ, তাই ঠিক কখন এই যুদ্ধ শুরু হবে তা জানা নেই, কিন্তু তারা অস্ত্রসজ্জিত হবেই। পুরো ইউরোপ এখন অস্ত্রসজ্জিত হচ্ছে। তারা সব তরুণদের জন্য বাধ্যতামূলক সামরিক পরিষেবা চালু করার কথা ভাবছে। এমনকি আমেরিকাতেও তারা ভাবছে এবং পরিস্থিতি সেই দিকেই এগোচ্ছে। দুর্ভাগ্যবশত আমাদের এর মধ্য দিয়েই বাঁচতে হবে। কিন্তু মেষ রাশির একটি খুব ভালো দিকও রয়েছে। এই সংমিশ্রণের মেষ রাশি হলো উদ্যোক্তা হওয়ার রাশি। এর আগে শনি নেপচুনের সংমিশ্রণটি 1989 সালে মকর রাশিতে ছিল। তখন কমিউনিজম ব্যর্থ হয়েছিল, কিন্তু মকর রাশিতে কর্পোরেটিজমের উত্থান ঘটে। সবাই একটি মকর রাশির কোম্পানিতে, অর্থাৎ বড় কর্পোরেট কোম্পানিতে যোগ দিতে চাইতো। তাহলে এর মানে কি এখন পুঁজিবাদের সমাপ্তি? না, পুঁজিবাদের সমাপ্তি নয়, কর্পোরেটিজমের সমাপ্তি। আর এখন মানুষের জন্য স্বনির্ভর হওয়া এবং স্বাধীনতা অর্জন করা জরুরি। এখন আপনি একজন ব্যক্তিকেও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে $1 বিলিয়ন কোম্পানি তৈরি করতে দেখতে পারেন। আমরা এর একটি উদাহরণ দেখেছি। 1 সপ্তাহ আগে একজন ব্যক্তি অনলাইনে কিছু বৈধ মাদক বিক্রি করে নিজেই $1 বিলিয়ন কোম্পানি তৈরি করেছেন। তাই এখন সবার জন্য উদ্যোক্তা হওয়ার সময়। কিভাবে শুরু করা যায়? এমনকি যদি আপনি বড় কোম্পানিতে যোগ দেন, আপনি একটি স্বাধীন পর্যায় থেকেই শুরু করবেন। আর এখন প্রত্যেকেই আগামী 30 বছরে নিজের পছন্দের ব্যবসা তৈরি করতে পারবে এবং তারা শিখবে। মূলত প্রত্যেকেরই কোনো না কোনো ধরনের বিজনেস কার্ড থাকবে, যা হয়তো ভৌত নয়, কিন্তু আপনার কোনো একটি বিষয়ে বিশেষত্ব থাকবে। আপনি কোনো কিছুতে পারদর্শী হবেন। এইভাবে আপনি বিভিন্ন সিস্টেম সংযুক্ত করতে পারেন। এবং এভাবেই সবাই লেনদেন করে। হ্যাঁ, আমাদের এখানে দ্য ইন্সপায়ার্ড ইভলিউশন দ্য কাউন্সিল নামে একটি সংগঠন আছে এবং এটি এমন কিছু লোকের সমষ্টি, যেমন একজন মহিলা অ্যারিজোনায় একটি রিট্রিট সেন্টার চালান, আরেকজন বোন সারা বিশ্বে মেরি ম্যাগডালিন তীর্থযাত্রা পরিচালনা করেন এবং আমরা সপ্তাহে একবার একত্রিত হই শুধু একে অপরকে জবাবদিহি করার জন্য, এটা নিশ্চিত করতে যে আমরা একসাথে যে কাজ করছি তা আমাদের ইচ্ছামতো এগোচ্ছে কিনা এবং আমরা আমাদের মতামত জানাই। কেউ কেউ বিভিন্ন জায়গায় মার্কেটিং এর কাজ করেছেন, কেউ অন্য কাজে সাহায্য করেছেন এবং আমরা সবাই মিলে একে অপরকে সমর্থন করে যাই। এর নাম দ্য কাউন্সিল। কিন্তু এটা খুব কুম্ভ রাশির মতো মনে হচ্ছে। এটা খুব কুম্ভ রাশির মতো মনে হচ্ছে যেন আমার গায়ে কাটা দিচ্ছে। আমি এমন কিছু করছি যা এতটা সামঞ্জস্যপূর্ণ, কারণ এটা শুধু মেষ রাশিতে নেপচুন নয়। এখন আমাদের মিথুন রাশিতে ইউরেনাস সবেমাত্র প্রবেশ করেছে এবং প্লুটো কোথায়? প্লুটো আগামী 18 বছরের জন্য কুম্ভ রাশিতে থাকবে এবং এটি কুম্ভ রাশির যুগ। কুম্ভ রাশিতে বৃহস্পতি ও শনির 20 বছরের চক্র। আর প্লুটো ও ইউরেনাস এই দুটি গ্রহ নেপচুনকে সাহায্য করছে। তাই উদ্যোক্তা বা স্বনিযুক্ত ব্যক্তি যাদের নিজস্ব ব্যবসা আছে এবং আরো বেশি সংখ্যক মানুষ এই ধরনের কমিউনিটি বা গোষ্ঠী তৈরি করবে, তাদের জন্য কুম্ভ ও মিথুন রাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুতরাং আপনি এমন কিছু করছেন যা অত্যন্ত সুসংগত, কারণ কুম্ভ ও মিথুন রাশি কমিউনিটিকে নিয়ন্ত্রণ করে এবং মিথুন রাশির দক্ষতা হলো অন্যদের সাথে দক্ষতা ও জ্ঞান বিনিময় করা। কুম্ভ রাশি একটি কমিউনিটিতে কাজ করে স্বতন্ত্র কিছু তৈরি করতে, একেবারে নতুন কিছু তৈরি করতে পারে। মেষ রাশি মানেই নতুনত্ব। অনেক নতুন নতুন ধারণা আসবে। সতেজতা। আপনি সত্যিই সুন্দর। তাই যদি কেউ আগামী 10-15 বছরে সফল হতে চায়, যখন এই শক্তিগুলো বিদ্যমান, তখন কমিউনিটির সাথে যুক্ত হয়ে কিছু শুরু করুক। আপনি সম্পদ পাবেন এবং জ্ঞান সহজলভ্য হবে। কমিউনিটির গুরুত্ব আমি যেন এর উপর যথেষ্ট জোর দিতে পারছি না। কুম্ভ রাশির এই যুগে আমরা কোনো ক্ষেত্রে একা চলতে পারবো না। অবশ্যই কাজটি ব্যক্তিগত, কিন্তু এটা বেশ স্পষ্ট যে কমিউনিটি এর কেন্দ্রবিন্দুতে রয়েছে। ভবিষ্যতের দিক নির্দেশনার অনেকটাই এর সারমর্ম, তাই না? আর আপনি নৈতিকতার কথা বলেছেন, মানে এর বুননটা সেখানেই আছে, মানে এটা কাপড়ের মধ্যেই বোনা। বলা হয় আপনি নিজেকে যাদের সাথে মিশাবেন, আপনি তাদের মতোই হয়ে যাবেন। কুম্ভ যুগে এটা আরো বেশি করে দৃশ্যমান হবে। আপনি যদি এমন লোকদের সাথে মেলামেশা করেন যারা মদ্যপান ও ধূমপান করে, তাহলে আপনিও তাই করবেন। এতে হয়তো কয়েক বছর সময় লাগতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এটা ঘটবেই। আর তাই আপনি যদি সফল ও ইতিবাচক মানুষদের সাথে মেলামেশা করেন, তাহলেই আপনার সাফল্য আসবে। আর এখন থেকে আগামী 2000 বছর পর্যন্ত সাফল্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে আপনার পরিবেশ কেমন, আপনার সামাজিক যোগাযোগ কেমন, আর অবশ্যই কুম্ভ রাশি হলো সেই জ্ঞান ও তথ্য যা আপনি পান, পড়েন এবং নিজের মনে ধারণ করেন। সুতরাং এটাই আমাদের নিয়ন্ত্রণ করতে হবে এবং আমাদের অধ্যয়ন করতে হবে। কুম্ভ যুগ মানে এই নয় যে আপনাকে পিএইচডি করতে হবে, এমনকি বিশ্ববিদ্যালয়েও যেতে হবে না, কারণ সবকিছু ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। পডকাস্টের বদলে পডকাস্ট আসছে। আমরা ক্রমাগত তথ্য শিখছি। দেখুন,
প্রতি সপ্তাহেই নতুন নতুন এআই টুল আসছে যা আপনাকে আপনার স্বপ্ন পূরণ করতে সাহায্য করতে পারে, কিন্তু আপনি সে সম্পর্কে জানেন না। তাই আপনাকে ক্রমাগত শিখতে হবে, অবগত থাকতে হবে। আর পুরুষালী শক্তির আধিক্য রয়েছে। এই সব রাশি পুরুষালী: কুম্ভ, মিথুন, মেষ, সিংহ। বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করছে, শনি মেষ রাশিতে আছে। এগুলো সবই পুরুষালী রাশি। এগুলো স্টার্ট আপ, স্ব উদ্যোগের প্রতীক। আমাদের মধ্যে আর সেই কোমল শক্তি নেই। সরকার বা এই জাতীয় কিছুর দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার প্রবণতা কমে যাবে। বহু বছর ধরে আমাদের যে পৃথিবী ও জল রাশি ছিল তা এখন আর থাকবে না। এখন আত্মনির্ভরশীলতাই আসল। দুঃখিত কথা বলার মাঝে বাধা দেওয়ার জন্য, খুবই দুঃখিত। না, দয়া করে, আপনার বাধা দেওয়াটা আমার ভালো লাগে, কিন্তু একটা বিষয় আছে। কারণ আপনি বলেছেন পুরুষালী শক্তির উত্থান হচ্ছে, কিন্তু আমি যখন আমার চারপাশে তাকাচ্ছি, বিশেষ করে এই মুহূর্তে এই পডকাস্টে, তখন নারী নেতৃত্বের গভীর উত্থান দেখতে পাচ্ছি। যেমন আপনার মতো নারী নেত্রীরা পডকাস্টে আসছেন, এবং আমি জানি আপনি কি বলছেন, কিন্তু আমার মনে হয় শ্রোতাদের এটা বোঝা জরুরি যে আপনি কি বলছেন। আমি যদি তাদের ভুল পথে চালিত করে থাকি তার জন্য দুঃখিত। এটা পুরুষ এবং নারীর বিষয় নয়, কিন্তু দেখুন, আমেরিকা, ইসরায়েল, ইরানের মতো পুরুষতান্ত্রিক গ্রহগুলোর সাথে এখন সবাই নিজেদের জাহির করছে, এবং 2000 বছর ধরে নারীরা, অর্থাৎ নারী সত্তা, ধীরে ধীরে মুক্ত ও স্বাধীন হচ্ছে। এবং কুম্ভ রাশি হলো সমতার যুগ। কুম্ভ রাশি নিরপেক্ষতা, সমতা, নিরপেক্ষতা। আমি বুঝতে পারছি, আপনি আমাকে বুঝতে পারছেন। এবং ক্যাথাররা শুরু করেছিল, তারা নারীদের অধিকার দেওয়ার চেষ্টা করেছিল যাতে নারীরা পড়তে পারে, তারা সম্পত্তির মালিক হতে পারে। কিন্তু চার্চ তাদের ধ্বংস করে দেয়, এবং তারা বলেছিল, আমরা 700 বছর পর ফিরে আসব। যখন শেষ ক্যাথার মারা যায়, জ্যাক ডি মোল বলেন, 700 বছর পর আমরা আসছি এবং আমরা থাকবো, আমরা আমাদের সংস্কৃতি নিয়ে আসব। 2020 সাল ছিল 700 বছর। তাই কাতারের এই সমতার চেতনা ফিরে আসছে। কিন্তু আমরা দেখি নারীরাও অনেক ক্ষতি করে। এটা নির্ভর করে চেতনার কোন স্তরের উপর। অনেক নারী রাজনীতিবিদ আছেন যারা, হায় ঈশ্বর। সুতরাং আপনাকে নিজেকে সংজ্ঞায়িত করতে হবে। আপনি কি আলোর শক্তির সাথে আছেন? আপনি কি অন্ধকারের শক্তির সাথে আছেন? আপনি কি সহজে বিভ্রান্ত হন? সম্ভবত আপনাকে এই প্রশ্নটি করা ভালো, কারণ আপনি আসলে, এখানে অনেক জ্যোতিষশাস্ত্র আছে, অনেক জ্যোতিষশাস্ত্র। বাহ, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আপনি রিচার্ড হকিন্সের চেতনার স্তরের চার্টগুলোর কথাও উল্লেখ করেছেন। তো জ্যোতিষশাস্ত্র দিয়ে এটা দেখা খুব কঠিন যে কেউ চেতনার কোন স্তরে আছে, কিন্তু 0 থেকে 1000 পর্যন্ত স্তর আছে। 1000 হলো খ্রিস্ট চেতনা, পূর্ণ অবতার শক্তি। আর 0 হলো কোনো চেতনা নেই, আপনি একটি পাথর। এবং স্তর 200 হলো অন্ধকার এবং আলোর মাঝামাঝি। যখন আপনি অতিক্রম করেন 0.200 তে পৌঁছালে আপনি নিরপেক্ষতা, ইতিবাচকতা এবং আরো বেশি গ্রহণযোগ্যতার দিকে যান। আর এর উপরের স্বরগুলো হলো আলোক প্রাপ্তি এবং ভালোবাসা। অন্যদিকে 200 এর নিচের স্বরগুলো শুরু হয় রাগ, আকাঙ্ক্ষা এবং আসক্তি দিয়ে। একেবারে নিচের স্বরগুলোর মধ্যে একটি হলো হতাশা, হাল ছেড়ে দেওয়ার মতো হতাশা। আসলে বিষণ্ণতার চেয়ে রাগের স্পন্দন উচ্চতর। এর মধ্যে গতিশীলতা আছে, এটি সক্রিয় হতে শুরু করে। এটি আসলে নড়াচড়া করতে পারে। আসলে রাগ, এবং তারপর তা অহংকার বা অন্য কিছুর দিকে মন নেয়। ঠিক, অহংকারী হলো পরবর্তী স্তর, যা হলুদ অঞ্চলে পড়ে, যা আপনি একরকম ভেদ করে এসেছেন। সুতরাং এগুলো নিম্নতর অঞ্চল, তাই অহংকারকে গর্বিত হতে হবে। বিষণ্ণ থাকার চেয়ে গর্বিত হওয়া এখনো ভালো। সুতরাং সম্মিলিতভাবে আমরা এখন 200 তে আছি, কিন্তু অনেক ব্যক্তি 200 এর অনেক উপরে, কেউ কেউ অনেক নিচে, কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ 75% 200 এর নিচে। আমি আপনাকে একটু আগে বাধা দিয়েছিলাম। আমরা মাটি ও জল থেকে বায়ু ও আগুনের দিকে মোড় নিতে যাচ্ছিলাম। আপনি কি আমাদের আবার সেই প্রসঙ্গে ফিরিয়ে নিয়ে যেতে পারেন? আচ্ছা, এই সময়টার মানে কি? প্রথমত, এই সময়টা আমাদের নিজেদের পছন্দের পথে চলার জন্য আরো বেশি স্বাধীন ইচ্ছাশক্তি দেয়। মাটি এবং জল হলো নারী শক্তি, যা অতীতে যা ঘটেছে তার পরিস্থিতি মেনে নেয় এবং কার্যকারণকে অনুসরণ করে। মাটি এবং জলের ক্ষেত্রে আপনার ততটা স্বাধীন ইচ্ছাশক্তি থাকে না। যখন আগুন এবং বাতাস থাকে তখন আপনি সৃষ্টি করতে পারেন। এখন পুরুষ শক্তি হলো সৃজনশীল, নারী শক্তি হলো গ্রহণকারী। তাই অনেক মানুষ আরো বেশি ক্ষমতায়িত বোধ করবে। বেশিরভাগ মানুষ অসহায় বা গ্রহণকারী অবস্থায় না থেকে নিজেদের জীবনকে নিজেদের হাতে নিতে পারবে। এবং যেমনটা আমি বলেছি, সরকারগুলো আর দরিদ্র বা অভাবীদের সাহায্য করবে না। এটাই এর অন্ধকার দিক। এবং তখন বিষয়টা হবে কে সবচেয়ে শক্তিশালী, কে সবচেয়ে উদ্যোগী, কে সবচেয়ে বড় প্রতিযোগী। শুনতে কিছুটা অবাস্তব লাগছে, সত্যি বলতে শুনতে কিছুটা অবাস্তব লাগছে, কিন্তু এছাড়াও এমনকি যে সমস্ত মানুষ সাধারণত এক ধরনের অসহায়ত্বের মানসিকতায় থাকে, যেমন আমি একজন ভুক্তভোগী,
তারাও ক্ষমতায়িত বোধ করবে। পদক্ষেপ নিন। তারা তাদের জীবন পরিবর্তন করার জন্য পদক্ষেপ নিতে, উদ্যোগ নিতে এবং পরিস্থিতির পরিবর্তনের জন্য অপেক্ষা না করে নিজেদের পরিস্থিতি পরিবর্তন করতে উৎসাহিত বোধ করবে। সুতরাং অন্তত আগামী 7 থেকে 10 বছরের জন্য এটাই বিজয়ী কৌশল। এবং অন্ধভাবে অন্যদের সাহায্য করার পরিবর্তে সরকারগুলোর পক্ষ থেকেও অনেক কর্মসূচি চালু হবে। কর্মসূচিগুলো এমন হবে যে যে কেউ এই প্রচেষ্টা করতে চায়, হতে পারে পড়াশোনা করার জন্য। এমন অনেক কিছু থাকবে যেখানে আপনি পদক্ষেপ নিতে এবং কিছু করতে ইচ্ছুক। এর জন্য অনেক সাহায্যকারী কর্মসূচি থাকবে। কিন্তু শুধু বসে থেকে কিছু না করা এবং যে কোনোভাবে সাহায্য গ্রহণ করা নয়। পুরুষালী শক্তি হলো উদ্যোগ গ্রহণ। সুতরাং এটাই উত্তর। তাহলে এই মাসে এবং গত মাসেও মেষ রাশিতে এই সমস্ত গ্রহের একত্রিত হওয়ার কি কোনো বিশেষ তাৎপর্য ছিল? এটা সুন্দর। এটা অনেক স্টার্টআপ, নতুন শক্তির ইঙ্গিত। আমি জানি না আপনার একটি নতুন সূর্য ছিল কিনা। মানে হ্যাঁ, আমার ব্যবহারের ক্ষেত্রটি কিছুটা পক্ষপাতদুষ্ট। আপনার একটি খুব বড় নতুন সূচনা হচ্ছে। হ্যাঁ, বড় কিছু কোথাও একটা নতুন সূচনা করে এবং শক্তিকে নবায়ন করে। এ কারণেই কোনো না কোনোভাবে অনুপ্রেরণা আসে এবং নতুন করে প্রাণ ফিরে পায়। কিন্তু সামগ্রিকভাবে মেষ রাশির শক্তি সহজ নয়। তাই যুদ্ধ ইত্যাদি নিয়ে উত্তেজনা এবং ইরান আমেরিকার দম্ভ প্রকাশ। আপনার কথায় ফিরে আসি, মেষ রাশির একটি সৃজনশীল দিকও আছে। যেমন এটি পুরো রাশিচক্রের প্রথম স্তর, দুঃখিত, প্রথম স্তর, হ্যাঁ প্রথম স্তর, এবং পুরো রাশিচক্রের প্রথম রাশিও বটে। মানে বৈজ্ঞানিক বিজ্ঞানে এক পর্যায়ে বলা হয় যে মহাবিশ্ব 48,000 বছর ধরে নিজের প্রতি ঘুমিয়েছিল এবং তারপর এটি নিজের প্রতি জেগে ওঠে। কিন্তু বাইবেলে বলা আছে আদম ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু তিনি জেগে উঠেছিলেন এমনটা কোথাও বলা নেই। তাই এটি ঘুমিয়ে পড়েছিল নাকি নিজের প্রতি জেগে উঠেছিল, আমি নিশ্চিত যে এই কুম্ভ যুগে আমরা যতই গভীরে প্রবেশ করব, কোনো পডকাস্টে কেউ না কেউ আমাকে তা ব্যাখ্যা করবে। কিন্তু যাই হোক, যখন মহাবিশ্বের সৃষ্টি শুরু হয়েছিল তখন তা মেষ রাশি থেকেই শুরু হয়েছিল, তাই না? সুতরাং এটি শুরু হয়েছিল এবং এটি সত্যি একটি সুন্দর সৃজনশীল দিক। যেমন এর কি কোনো সৃজনশীল দিক আছে? আমি জানি লোকেরা বলে সিংহ রাশি খুব সৃজনশীল। সবাই পারে। এখনই একজন স্রষ্টা হয়ে উঠুন। প্রত্যেকেই নিজের ব্যবসা শুরু করতে পারে। হয়তো আপনি এখনই একজন ব্যক্তি হয়ে স্টিভেন স্পিলবার্গের মতো একটি সিনেমা বানাতে পারবেন, জানেন? হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় সিএইচপি এর মালিক স্যাম উলম্যান এসে বলেছিলেন যে তারা তাদের প্রথম এক ব্যক্তির $1 বিলিয়ন ব্যবসা তৈরি করবে। তারা তা করেছে। গত সপ্তাহেই এটা ঘটেছে। এটা ইতিমধ্যেই ঘটে গেছে। আমি ভেবেছিলাম তিনি বলেছিলেন যে এটা হবে। না 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 না, এটা গত সপ্তাহেই ঘটেছে। এজন্যই আমি ইতিমধ্যেই অবাক হয়েছিলাম। একজন ব্যক্তি অনলাইনে ওজন কমানোর ওষুধ বিক্রি করে $1 বিলিয়ন তৈরি করেছে। ওহ, ফার্মাসিউটিক্যালস। আপনি তো এটাই আগে বলছিলেন, কিন্তু এটা একজন ব্যক্তির কাজ। সে গত বছর কোম্পানিটি শুরু করেছিল। এখন তার কাছে ইতিমধ্যেই $1 বিলিয়ন আছে। সুতরাং এটাই হলো মেষ রাশির 0 ডিগ্রির শক্তি, যেখানে সমস্ত গ্রহ ফেব্রুয়ারিতে মিলিত হয়েছিল এবং এখন তারা মেষ রাশিতে রয়েছে এবং এটি একটি 36 বছরের চক্র যা আপনাকে স্বাধীন হওয়ার জন্য সবচেয়ে সৃজনশীল উপায় তৈরি করতে সক্ষম করবে। আপনি যদি চান তবে এটি আমাদের সিস্টেম থেকে স্বাধীন হওয়ার সুযোগ দেয়। হ্যাঁ, আমরা সবাই যে বিভিন্ন রাশি বহন করছি এবং এই সবকিছুর মধ্যে ও আশেপাশে যে ভূমিকাগুলো পালন করছি সে সম্পর্কে ভাবাটা সত্যিই খুব আকর্ষণীয়। কারণ এগুলো স্পষ্টতই সেই সময়ের রাশিচক্রের শক্তি এবং এই সময়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় যা আমাদের প্রভাবিত করছে। কিন্তু এর পাশাপাশি আমাদের ব্যক্তিগত গঠনও রয়েছে যা এই সময়ের মধ্যে দিয়ে যায়। এটা বেশ আকর্ষণীয়। আমি শুধু একটু পেছনে ফিরে যেতে চাই। মাফ করবেন, আমি এই সুযোগটা নিচ্ছি কারণ আপনি আছেন এবং আমার মনে হচ্ছে আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু। প্লুটোকে নিয়ে একটা ব্যাপার আছে, মানে প্লুটো কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। হ্যাঁ, এবং আমার মনে হয় যারা শুনছেন তাদের মধ্যে কেউ কেউ হয়তো ভুল করতে পারেন যে প্লুটো যুগের সাথে সাথে চলে। এটা তো তা করে না, তাই না? এই যুগগুলো যেমনটা আপনি বর্ণনা করেছেন প্রায় 2500 বছরের মতো এবং প্লুটোর বয়স 267 বছর। এর মধ্যে কি কোনো ধরনের কাকতালীয় ব্যাপার আছে? কি ঘটছে? যেমন প্লুটো কুম্ভ রাশিতে প্রবেশ করেছে এবং যুগ কুম্ভ রাশিতে ঝুঁকেছে, এর কি কোনো মানে হয়? সব সময় ঘটে এমনটা তো হয় না, তাই না? যেমন কুম্ভ যুগের কথাই ধরুন, যার সূচনা হয়েছিল 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে। তারপর থেকে যতবারই কোনো গ্রহ কুম্ভ রাশির মধ্যে দিয়ে গমন করেছে আমরা ততবারই একটি বড় ঘটনা দেখেছি এবং আমরা তেমন কোনো বড় ঘটনা দেখিনি। ইউরেনাস একবার ঘটিয়েছিল, কিন্তু প্রযুক্তিগত উন্নয়নের এই কুম্ভ রাশির শক্তির নতুন নতুন ঢেউ এবং নতুন নতুন পথ আসে। আমরা দেখেছি যে মুহূর্তে প্লুটো কুম্ভ রাশিতে প্রবেশ করেছিল সেই মাসেই কৃত্রিম বুদ্ধিমত্তা AI বেরিয়ে এসেছিল। 2023 সালে এটি 2 মাসের জন্য প্রবেশ করেছিল এবং সেই মাসেই সাধারণ মানুষের জন্য AI উন্মুক্ত করা হয়েছিল।
এর আগে 2020 সালে শনি এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে ছিল এবং তা কুম্ভ যুগের আরেকটি ঢেউ শুরু করেছিল। আর যেমনটা আমি বলেছি, আমাদের সামনে 300 বছরের একটি রূপান্তরকাল রয়েছে। সুতরাং যখনই কোনো বড় গ্রহ এটিকে সক্রিয় করবে, তখনই সমস্ত বড় ঘটনা ঘটবে। তাই বিশেষ করে আগামী 20 বছর অত্যন্ত কুম্ভ রাশি কেন্দ্রিক। এই সময়েই বিজ্ঞানের সবচেয়ে বড় অগ্রগতি ঘটবে। এই সময়েই এর ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য আসবে এবং অনেকেই ভীত, কিন্তু আমি মনে করি তাদের মধ্যে অনেকেই খুব ইতিবাচক। কিন্তু এগুলো চিরকাল চলবে না। আমাদের হাতে প্রায় 100 থেকে 60-70 বছরের মতো সময় আছে। এই সময়ের মধ্যে আমরা বিজ্ঞানের অনেক উন্নতি করব, কিন্তু এরপর বিজ্ঞান আর অগ্রাধিকার পাবে না। মানুষ তাদের গবেষণা ও অধ্যয়নের মনোযোগ আধ্যাত্মিকতার দিকে পরিচালিত করবে এবং 100 সালের মধ্যে এমনটা ঘটবে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছে। আমি অন্যতম শ্রেষ্ঠ সাধু এবং কিছু সবচেয়ে বড় ধার্মিক ব্যক্তির ভবিষ্যৎবাণী নিয়ে গবেষণা করেছি এবং তাদের সকলের বক্তব্যই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আগামী 20-30 বছর ধরে আমাদের যে অভাবনীয় বৈজ্ঞানিক অগ্রগতি হবে, 60 বা 70 এর দশকের মধ্যে তা মন্থর হয়ে যাবে এবং বিজ্ঞানের প্রতি মানুষের আগ্রহ আধ্যাত্মিক জগৎ অন্বেষণের দিকে চলে যাবে। দৃশ্যমান মহাবিশ্বের পরিবর্তে অদৃশ্য অন্তরের অন্বেষণের দিকে। সুতরাং এই শতাব্দীর শেষের দিকে বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা আবার একীভূত হবে। তাই এটাই সেই সুসংবাদ যা আমি দিতে চাই এবং এটা ঘটছে। এটা ঘটবেই। হ্যাঁ, এটা তার আগেই ঘটবে। তবে এটাও সত্যি যে এটাই সেই যুগ যেখানে আমরা আবারও ছোটখাটো কোনো মহাপ্রলয়ের সম্মুখীন হব। জানি না এটা আগামীকাল হবে কিনা, আমার মনে হয় না, কিন্তু এই শতাব্দীর শেষের দিকে, এবং এটা আগে থেকেই দেখা যাচ্ছে। এটাই পুরো বিবর্তনকে বদলে দেবে। একটি ভূতাত্ত্বিক মহাপ্রলয় ঘটবে, যা মহাদেশীয় পর্যায়ের বিশাল কিছু হবে না, কিন্তু শহরগুলো বিলীন হয়ে যাবে। দেশের কিছু অংশ হারিয়ে যাবে এবং তখনই আমরা কঠোরভাবে বস্তুবাদী থেকে আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক দিকে মোড় নেব এবং আমরা কোয়ান্টাম প্রযুক্তির মাধ্যমেও বিভিন্ন উপায়ে পরিমাপ করব। 2040-2045 সাল সবসময় একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এর আগে ও পরে শক্তির পরিবর্তন হয় এবং মানুষের চেতনা সত্যিই লাফিয়ে ওঠে। আবারও বলছি, আমরা দেবদূত বা সেরকম কিছু হয়ে যাব না, কিন্তু আমরা এখন যে ভয়ের স্পন্দনে আছি তা থেকে এটি ভালোবাসার স্পন্দনের খুব কাছাকাছি চলে যায় এবং এটি কয়েক বছরের মধ্যে ঘটে। সুতরাং বড় কিছু একটা ঘটতে চলেছে এবং সাধারণ জ্যোতিষশাস্ত্রের চিহ্নগুলো তা বলবে না। আমার মনে হয় আকাশে আবারও একটি বড় চিহ্ন দেখা যাবে। হয়তো একটি বড় ধূমকেতু দেখা যাবে, কারণ উচ্চতর শক্তিগুলো সবসময়ই আমাদের চিহ্ন দেয়। আকাশে 3টি অ্যাটলাস দেখা গেল। এটা কি আপনার কাছে কোনো অর্থ বহন করে? মানে 3টি অ্যাটলাস আপনার কাছে কি অর্থ বহন করে? আচ্ছা, ওটা তো একটা ছোটখাটো ব্যাপার ছিল। আমি গেম অফ থ্রোনস এর মতো একটা বড় জিনিসের কথা বলছি, যেটা 1 বছর ধরে আকাশে থাকে এবং দিনের বেলাতেও প্রত্যেকটা দেশ থেকে দেখা যায়। গেম অফ থ্রোনস এর মতো মানে এটা এমন কিছু হবে না যেটা দেখার জন্য বাইনোকুলার ব্যবহার করতে হবে, এবং আমি কি এটা খুব পরিষ্কারভাবে দেখতে পাবো? এটা তেমন কিছু না। আমাদের পরিষ্কার সংকেত দরকার, জানেন তো। ঠিক যেমন বেথলেহেমের তারাটা ছিল একটা সুপারনোভার মতো যা বিস্ফোরিত হয়েছিল এবং সারা পৃথিবী থেকে তা দেখা গিয়েছিল। চীনারা এটা নিয়ে কথা বলে এবং এটাকে অনুসরণ করে। সুতরাং এটা একটা বড় কিছু হতে চলেছে। তাই আমরা সংকেত পাবো। এই মহাপ্রলয়কর ঘটনা ঘটার কয়েক মাস আগেই আমরা নিশ্চিতভাবে সতর্ক হব। আর তাই আপনি আপনার সাম্প্রতিক আপডেটগুলোতেও এটা তুলে ধরেছেন। যেমন জুলাই মাসটা এই বছরের মাঝামাঝি একটা সময় বলে মনে হচ্ছে। কিছু মানুষের জন্য কিছু একটা ঘটতে চলেছে। মানে এই বছরের জুলাই মাসে আপনার যা হওয়ার কথা। আচ্ছা, হ্যাঁ, স্বল্প মেয়াদে নর্থ নোডগুলো পরিবর্তিত হচ্ছে। আগস্ট মাসে সিংহ রাশিতে একটি বড় গ্রহণ হতে চলেছে। নোডগুলো রাশি পরিবর্তন করছে, যার মানে হলো গ্রহণগুলো ভিন্ন শক্তিতে ভিন্ন রাশিতে ঘটতে শুরু করবে। এখন পর্যন্ত এগুলো মীন ও কন্যা রাশিতে ছিল এবং সাধারণত গত 1-2 বছরে ওই রাশির মানুষদের জীবনে নিয়তি নির্ধারিত ঘটনা ঘটে থাকে। যেমন আপনার একটি পুত্র সন্তান হয়েছে, আপনার আরেকটি সন্তান হয়েছে। আত্মার সাথে যে নিয়তি নির্ধারিত ঘটনাগুলোর চুক্তি হয়ে থাকে সেগুলো গ্রহণের সময় ঘটে। সেটা হতে পারে কারো মৃত্যু, কারো জন্ম, একটি নিয়তি নির্ধারিত কর্মজীবনের শুরু, নিয়তি নির্ধারিত স্থান পরিবর্তন, জীবন সঙ্গীর সাথে সাক্ষাৎ, এই ধরনের বিষয়। আর এখন এগুলো সিংহ এবং কুম্ভ রাশিতে চলে যাবে। জুলাই মাস থেকে এই দুটি রাশি সম্ভবত পরিবর্তিত হবে, কিন্তু সিংহ এবং কুম্ভ রাশি হলো সেই অক্ষ যাদের দ্বারা এগুলো শাসিত হয়। কুম্ভ রাশি হলো বাজার এবং সামগ্রিকভাবে সমাজ। সিংহ রাশি হলো নেতা এবং সেখানে একটি বড় পরিবর্তন আসবে, কারণ গ্রহণগুলো সেখানেই ঘটতে শুরু করবে। একটি বড় পরিবর্তন আসবে এবং এর দুর্বল বিন্দুটি হলো সিংহ রাশিতে।
অভিযাত্রা পতন শুরু করবে এবং নেতারা ঝরে পড়তে শুরু করবে, ঠিক পাতার মতো। যদিও কিছু ক্ষেত্রে এটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সিংহ রাশি যেহেতু সেলিব্রিটিদের রাশি, আগামী 2 বছরে অনেক বড় বড় নাম বিদায় নেবে এবং সেলিব্রিটিদের জগতে আমূল পরিবর্তন আসবে। এটা একরকম ঘটছেই, কিন্তু কুম্ভ রাশিতে হ্যাঁ দক্ষিণ নোডটি রয়েছে। উত্তর নোডে বড় ধরনের রূপান্তর ঘটবে, তবে উন্নত সমাজে সাধারণ মানুষের জন্য পরিবর্তন আসবে। এবং এটা অনেকটা এমন যে সাধারণ মানুষকে আরো বেশি ক্ষমতা দেওয়া হবে, কারণ সিংহ রাশি হলো অভিজাত এবং শাসকদের রাশি। কিন্তু গ্রহণের দুর্বল বিন্দুটি হলো দক্ষিণ নোড, যেখানে কর্মফলের প্রতিদানের সময় এসেছে। অন্যদিকে গ্রহণের ক্ষমতায়নকারী বিন্দু অর্থাৎ উত্তর নোডটি কুম্ভ রাশিতে, অর্থাৎ সাধারণ মানুষের কাছে পৌঁছেছে। তাই আমি মনে করি সাধারণ মানুষের জন্য অর্থনীতিতে যুক্ত হওয়ার আরো সুযোগ তৈরি হবে। আবারও দেখুন, কুম্ভ রাশি গ্রহণের দ্বারা সক্রিয় হয়। কুম্ভ যুগের সূচনা হয়েছিল প্লেটোর মাধ্যমে। কুম্ভ রাশির চক্র, শনি বৃহস্পতির চক্র কুম্ভ রাশিতে 20 বছর ধরে চলছে এবং এখন কুম্ভ রাশিতেই গ্রহণ হচ্ছে। এটি হবে বড় ধরনের প্রযুক্তিগত সাফল্যের পরবর্তী ঢেউ। কিন্তু এটা এত দ্রুত ঘটবে বন্ধুরা, এটা মাত্র আগামী 2 বছরের ব্যাপার। আপনাকে আপনার চেয়ার বা মাটি আঁকড়ে ধরে থাকতে হবে, অথবা কন্যা বৃষ রাশির সঠিক শক্তির মতো কিছু স্থির থাকার অভ্যাস গড়ে তুলতে হবে, কারণ এটি সত্যিই একটি রোলার কোস্টার। এবং আবারও কুম্ভ রাশির শক্তি, এই উদ্ভাবন সমাজে পরিবর্তন আনবে, পুরো অর্থনৈতিক ব্যবস্থাকেই বদলে দেবে। তাই আমরা একটি বিশাল অর্থনৈতিক ঝাঁকুনি আশা করতে পারি। যাই হোক, শেষবার যখন কুম্ভ রাশিতে গ্রহণ হয়েছিল সেটা কি 2008 সালে ছিল? হ্যাঁ, 2008 সালে কুম্ভ রাশিতে গ্রহণের ফলে যা ঘটেছিল তা হলো বড় আর্থিক সংকট। কিন্তু সমাজে একটি বড় ধরনের পুনর্গঠন হয়েছিল এবং সাধারণ মানুষের জন্য অর্থনীতিতে কোনো না কোনোভাবে অংশগ্রহণের আরো সুযোগ তৈরি হবে। সুতরাং এটির জন্য এটাই সুসংবাদ এবং আবারও তথ্যের বিশাল প্রকাশ, যার জন্য আমরা প্রস্তুত নই। কুম্ভ রাশির নর্থ নোড এনার্জি এক্লিপস অনেকটা সাঁতার শেখার আগেই আপনাকে জলে ফেলে দেওয়ার মতো, এবং সেখানে তথ্যের ছড়াছড়ি থাকবে। কেউ কেউ এর মাধ্যমে অনেক ক্ষতি করতে পারে, আবার অন্যরা এটিকে দ্রুত সাঁতার শিখতে এবং সফল না হওয়া পর্যন্ত সফলতার ভান করতে ব্যবহার করতে পারে। আমি জানি না সবকিছু কত দ্রুত এগোবে তা ভেবেই ক্লান্ত হয়ে পড়া। তাহলে তথ্যের এই যুগে একজন কিভাবে পথ চলবে? আমি ঠিক এভাবে বলতে চাই না, কারণ তথ্যের এই প্রবাহ থেকে যে অনেক আশীর্বাদ আসবে তা স্পষ্ট। কিন্তু সম্প্রতি আমাদের পডকাস্টে একজন শিক্ষক এসেছিলেন এবং তার একজন শিক্ষক একে ইনফরমেশন টক্সিসিটি বা তথ্যের বিষক্রিয়া বলেছেন। অতিরিক্ত তথ্য, যখন আপনি নিজেকে তথ্যের অতিরিক্ত সংস্পর্শে আনেন, তখন তা তথ্যের বিষক্রিয়ার মতো হয়ে যায়। স্পর্শকাতর শব্দ, জানেন, বর্ণনা করতে গিয়ে একটু তীব্র হয়ে গেল। একদম ঠিক। আপনাকে স্নায়ুতন্ত্রকে স্থির করতে হবে এবং নিয়ন্ত্রণ করতে হবে। আমি যা করি তা হলো, আমি আমার উঠোনের ঘাসের উপর কয়েক ঘন্টা বসে থাকি এবং আপনাকে প্রকৃতির উপাদানগুলোর সাথে সংযোগ স্থাপন করতে হবে। কারণ কুম্ভ রাশির যুগ আপনাকে প্রাকৃতিক উপাদানগুলো থেকে সত্যিই বিচ্ছিন্ন করে দিতে পারে, কারণ আপনি মনের মধ্যে খুব বেশি ডুবে থাকেন। ওয়াইফাই, ভাইব্রেশন এবং তথ্যের আধিক্য। তাই পার্থিব কাজগুলো করুন। মৃত একটি দ্বৈত পার্থিব রাশি। হাঁটুন, একটি ছোট বাগান করুন। আমি এটি অনেক করি। আপনার হাত ব্যবহার করুন। বাস্তব জিনিসের সাথে সংযোগ স্থাপনের জন্য কিছু ব্যবহার করুন। পঞ্চ ইন্দ্রিয়, বাড়িতে রান্না করুন এবং এগুলো খুব সাধারণ জিনিস, যেমন রোদে বসে বিশ্রাম নেওয়া, প্রকৃতির মাঝে হাঁটতে যাওয়া। এগুলো আপনার স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজন। কিন্তু অন্যথায় আমি চাই না মানুষ ভয় পাক, কারণ স্নায়ুতন্ত্রের এই অতিরিক্ত উদ্দীপনা এটিকে প্রশিক্ষিত করে এবং কুম্ভ রাশির যুগে যে উচ্চতর ভাইব্রেশনগুলো আসছে এবং আসবে, সেগুলোর সাথে তাল মেলানোর জন্য আমাদের আরো পরিমার্জিত স্নায়ুতন্ত্র প্রয়োজন। এবং এটি স্নায়ুতন্ত্রকে সংবেদনশীল করার জন্য একটি বুট ক্যাম্প প্রশিক্ষণের মতো, এবং আপনাকে সময় সময় নিজেকে স্থির করতে হবে। কিন্তু এই অ্যাটর্নির কাছ থেকে শেখাটা পুরোটাই প্রক্রিয়া। ওহ, দারুণ। 2027 সাল নিয়ে কোনো ভাবনা বা মন্তব্য আছে? আমার মনে হচ্ছে এটি অনেক পরিবর্তনের সাথে একটি খুব বড় বছর হতে চলেছে। আপনি কি আগামী বছরের জ্যোতিষশাস্ত্রের কিছু দিক দেখেছেন? আচ্ছা, এটি শক্তিশালী পুরুষালী শক্তি হিসেবেই অব্যাহত থাকবে। সুতরাং অনেক কিছু, বিভিন্ন উদ্যোগ, সমাজে অনেক পরিবর্তন। আমরা যা কিছু নিয়ে কথা বলেছি তার সবই 2027 সালের জন্য প্রযোজ্য। এখন 2028, 2029 সালের জন্য আমি চিন্তিত হতে শুরু করেছি, কারণ ততদিন পর্যন্ত আমার মনে হয় মানুষ ভালো থাকবে। আমার মনে হয় না যুদ্ধ বাড়বে, কিন্তু তারপরে হয়তো মানুষকে প্রস্তুত করার জন্য সেটা অন্য কোনো আলোচনার বিষয়। তবে আমি দ্রুত মিথুন রাশিতে ইউরেনাসের কথা উল্লেখ করতে চাই,
এটি 26শে এপ্রিল ঘটেছে। এটি আগামী 7 বছর সেখানেই থাকবে। ইউরেনাস কন্যা এবং মীন রাশিকে প্রভাবিত করবে। আর যখন আমি কন্যা এবং মীন রাশির জাতক জাতিকাদের জন্য এটা বলছি, তার মানে হলো তারা প্রস্তুত হওয়ার আগেই তাদের জীবনে নতুন কিছু প্রবেশ করবে। তাই সেই পরিবর্তনগুলোর জন্য তাদের কিছু ত্যাগ স্বীকার করতে হবে। তবে ব্যক্তিগত পর্যায়ে এটি খুব ইতিবাচক হতে পারে। যদিও সমষ্টিগত পর্যায়ে ইউরেনাস কন্যা রাশির চিকিৎসা ব্যবস্থাকে প্রভাবিত করে। আগামী 7 বছরে একটি বড় পরিবর্তন আসবে এবং এটি কন্যা রাশির কর্মক্ষেত্রকে, মীন ও কন্যা রাশির ডাক্তার, হাসপাতাল এবং চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগকে ব্যাহত করে। ব্যবস্থা, সেখানে একটি বড় পরিবর্তন আসবে এবং এমন সব উদ্ভাবন আসবে যার জন্য আমরা প্রস্তুত নই এবং যা কিছুটা বিঘ্ন সৃষ্টিকারী হবে। তবে ইউরেনাসের প্রভাবে বড় ওষুধ কোম্পানিগুলোও প্রবলভাবে বিঘ্ন ঘটাবে এবং কন্যা রাশি হলো কর্মবাজার। কন্যা রাশি হলো কর্মী, চাকরি, কর্মসংস্থান, যা এক বড় ধরনের বিঘ্ন। আমরা জানি যে কৃত্রিম বুদ্ধিমত্তার AI কারণে এটি আসছে। আগামী 7 বছরে এই দুটি ক্ষেত্রই ব্যাপকভাবে বিঘ্নিত হবে এবং ধনু ও মীন রাশি, মিথুন রাশিতে ইউরেনাসের প্রভাবে ধনু রাশিও বিঘ্নিত হবে। ক্রুশবিদ্ধ রাশিগুলো হলো ভ্রমণ, বিমান ভ্রমণ এবং বিদেশ ভ্রমণ। উদ্ভাবনের কারণে মীন ও ধনু রাশিও কোনো না কোনোভাবে বিঘ্নিত হবে। কিন্তু যেহেতু এটি একটি প্রতিদ্বন্দ্বিতামূলক দিক, তাই প্রথমে কোনো ধরনের সংকট দেখা দেবে। সংকট দিয়েই শুরু হবে। এটি ভালোর দিকে নিয়ে যেতে পারে, কিন্তু আবারও বলছি, সংকট দিয়েই প্রতিদ্বন্দ্বিতামূলক দিকটির সূচনা হয়। এছাড়াও শিক্ষা ব্যবস্থা ধনু রাশির মতো, যেমন বিশ্ববিদ্যালয়গুলো, সেগুলোতে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। তাদের সত্যিই পরিবর্তন করা দরকার, নতুবা তারা অপ্রাসঙ্গিক হয়ে পড়তে পারে। এবং আপনারা জানেন, ইউরেনাসের শক্তি হলো কোনো কিছুর টাওয়ার বা পতনের মতো। তাই বিশ্ববিদ্যালয়গুলো পরিবর্তিত হবে এবং ইউরেনাস সবচেয়ে বড় পরিবর্তনগুলো আসবে। কিন্তু এখন মিথুন রাশিতে একটি সংযোগ ঘটেছে, তাই এটি একটি আকস্মিক উত্থান। এটিকে ঠিক বিশৃঙ্খলা বা বিপ্লব বলা যায় না, বরং মিথুন রাশির আকস্মিক উত্থান বলা যায়, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে। আপনার কলেজ জীবন শেষ না হওয়া পর্যন্ত আগামী 7 বছরে আপনার শিক্ষা ব্যবস্থা অত্যন্ত ব্যক্তিগত হয়ে উঠবে। তাই আপনার সন্তান যদি সদ্যজাত হয় এবং তার স্কুলে যাওয়ার সময় হয়, তাহলে তার জন্য বিশেষভাবে তৈরি একটি অসাধারণ শিক্ষা ব্যবস্থা থাকবে, যেখানে সবাই একই প্রোগ্রামের আওতায় থাকবে না। আর শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থা অবশ্যই অনেক বেশি ডিজিটাল হবে, কিন্তু একই সাথে স্কুলগুলো আদর্শ এবং সাম্প্রদায়িক মূল্যবোধ দ্বারা সংযুক্ত একটি সম্প্রদায়ের মতো হবে। তাই আমি ছোট শিশুদের শিক্ষার ক্ষেত্রে যে ইতিবাচক বিষয়গুলো আসবে এবং তথ্যের সহজলভ্যতা নিয়ে খুব উত্তেজিত। যারা পড়াশোনা করতে চায় তারা সবাই তা করতে পারবে, হয়তো সার্জন হওয়ার জন্য নয়, কিন্তু আপনি যা কিছু শিখতে চান তার নাগাল আপনার থাকবে। এই উত্থান ঘটবে এবং যারা মিথুন রাশির সাথে সংযুক্ত তারা বড় কিছু করতে পারবে। তাই রাস্তা নির্মাণ, যেহেতু মিথুন রাশির অধিপতি, রাস্তা, অবকাঠামো, ট্রেন, ভ্রমণ, গাড়ি, আগামী 7 বছরে ভ্রমণ শিল্প সম্পূর্ণরূপে নতুন রূপ পাবে। হয়তো উড়ন্ত গাড়িও আসতে পারে। ইউরেনাস মিথুন রাশিতে অবস্থান করছে। উড়ন্ত গাড়ি সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়ে উঠবে। এটিই হবে পরিবহনের মাধ্যম, কিন্তু আমরা বিমানের মতো আকাশে ওড়ার কথা বলছি না। এতে ব্যাঘাত ঘটবে। দূরপাল্লার উড়ান তো বটেই, স্বল্প দূরত্বের ভ্রমণও পুরোপুরি বদলে যাবে এবং তা স্থায়ীভাবে। ইউরেনাসের সংযোগ, আর হ্যাঁ, এটা আশ্চর্যজনক। বৃষ রাশিতে ইউরেনাস খুব বিঘ্ন সৃষ্টিকারী ছিল। 2017 সাল থেকে গত 7 বছরের মধ্যে এটি তার সবচেয়ে দুর্বল অবস্থানে ছিল এবং আমরা বড় ধরনের বিশৃঙ্খলা দেখেছি। আর যেহেতু বৃষ রাশি স্থিতিশীলতা চায়, ইউরেনাস তা ভেঙে দিয়েছে। আমাদের স্থিতিশীলতার বোধ ধ্বংস হয়ে গিয়েছিল এবং আমাদের আর্থিক ব্যবস্থাও একরকম ধ্বংস হয়ে গিয়েছিল। বৃষ রাশি আর্থিক ব্যবস্থা, অর্থাৎ সম্পদের ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। আমাদের যে কোনো ধরনের স্থিতিশীলতা এবং নির্ভরযোগ্যতা ছিল তা ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু মিথুন রাশিতে ইউরেনাসের অবস্থানই মানব জীবনের চেতনা নতুন পরিবর্তনগুলো গ্রহণ করতে প্রস্তুত। এটি খুব খুশি। মিথুন রাশিতে ইউরেনাস তাই খুব ভালো। হ্যাঁ, তাই যে পরিবর্তনগুলো আসবে মানুষ তা ভালোভাবে এবং দ্রুত গ্রহণ করবে। কিন্তু বিমান চলাচল ব্যবস্থা, দূরপাল্লার ভ্রমণ, বিশ্ববিদ্যালয় ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা এবং চাকরির ক্ষেত্রে বিঘ্ন ঘটবে। বিঘ্ন মানেই নেতিবাচক নয়, এর মানে হলো আমরা প্রস্তুত হওয়ার আগেই পরিবর্তনগুলো খুব দ্রুত ঘটে যায়। তাই সেই ক্ষেত্রগুলোতে এক ধরনের তাড়াহুড়ো, বিভ্রান্তি, সংকট এবং ছোটাছুটি দেখা দেবে। কিন্তু আবারও বলছি, এটি খুব ভালো ফলাফলের দিকে নিয়ে যেতে পারে। এবং অবশ্যই মিথুন রাশিতে ইউরেনাস এই সমস্ত ডিজিটাল বিষয়গুলো চলতে থাকবে এবং উন্নতি লাভ করবে। এখনো এবং ক্রিপ্টো বর্তমানে খুবই নিম্ন অবস্থানে আছে, কিন্তু আগামী 7 বছরের মধ্যে এটি কোনো না কোনোভাবে ব্যবস্থাটিকে বদলে দেবে।
অর্থ ফিয়াট থেকে ক্রিপ্টোতে যাবে। 2028 সালে শনি বৃষ রাশিতে প্রবেশ করবে, তাই একটি বড় আর্থিক পরিস্থিতি বা সংকট দেখা দেবে যা ফিয়াট মুদ্রার অবসান ঘটাবে বা এর দাম ব্যাপকভাবে কমিয়ে দেবে। আর এর একমাত্র কারণ হলো বৃষ রাশি ফিয়াট মুদ্রার প্রতীক এবং শনি কোনো কিছুকে বাধা দেওয়ার প্রতীক। তাই বৃষ রাশিতে শনির অবস্থানের বছরগুলোতে আর্থিক পরিস্থিতি কঠিন হবে। আমি 2028 থেকে 2,03,031 সাল পর্যন্ত সতর্ক করছি, যা একটি খুব কঠিন সময় হবে, কারণ কুম্ভ রাশিতে প্লুটো শনির সাথে স্কোয়ারে থাকবে। কুম্ভ রাশি হলো বাজার আর বৃষ রাশি হলো অর্থ। 2028-29 সালের দিকে আমরা এই বড় আর্থিক পরিস্থিতির সম্মুখীন হব, যাদের দিকে নজর রাখতে হবে। কিন্তু তখনই ফিয়াট মুদ্রার উপর বিধিনিষেধ আরোপ করা হবে এবং ইলেকট্রনিক মুদ্রা ও লেজারগুলো জায়গা করে নিতে শুরু করবে। এমনকি এখন যদি দরপতনও হয়, তবে তা শত শত ভিন্ন ভিন্ন মুদ্রার ক্ষেত্রে হবে না, বরং মাত্র কয়েকটি ক্রিপ্টোকারেন্সি টিকে থাকবে। কিন্তু সেটা অন্য প্রসঙ্গ। ওহ মাই গড, ওহ মাই গুডনেস। এই পডকাস্টে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমি আপনার কথা শুনতে এতটাই ভালোবাসি যে আপনি এত সাবলীলভাবে, এত পরিষ্কারভাবে এবং এত সুন্দরভাবে আপনার অন্তর্দৃষ্টিগুলো শেয়ার করেন। হ্যাঁ, মানে আমি ন্যূনতম যে কাজগুলো করতে পারি তার মধ্যে একটি হলো আপনার চ্যানেলের একটি লিংক দেওয়া। আপনার একটি চমৎকার ওয়েবসাইটও আছে, কিন্তু অন্ততপক্ষে নিচে শো নোটসে চ্যানেলের একটি লিংক এবং ওয়েবসাইটের লিংকটিও সেখানে থাকবে। ধন্যবাদ। আপনি অনেকদিন ধরে এই কাজটি করছেন এবং আপনি পিটারের কথা উল্লেখ করেছেন। আপনি আমাদের যে অনুগ্রহ দেখিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সচেতনতা উৎসের মূলগুলো গভীরভাবে বুঝতে আমাদের সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু এটা স্পষ্ট যে এটি শুধু একটি আলাপচারিতা নয়, এটি আপনার মতো একজন ব্যক্তির সারা জীবনের কাজের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এমন অসাধারণ শিক্ষকদের কাছ থেকে শিখে এবং এত নিখুঁতভাবে নিজেকে সেবার কাজে বিলিয়ে দিয়ে এটি গভীরভাবে অনুপ্রেরণাদায়ক। আপনি আমার বিবর্তনে অনুপ্রেরণা জুগিয়েছেন, আর আপনার মতো শিক্ষকরাই আমাকে এই পৃথিবীতে নিজেকে আরো বেশি করে বিলিয়ে দিতে অনুপ্রাণিত করেছেন। তাই আজ এখানে আপনার সময় এবং শক্তির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু